চলো তাহলে শুরু করা যাক আজকের সেশন। তো গতদিন আমরা যা যা করেছি, তো তুমি সেগুলো দেখেছো? তো যতদিন আমরা যা যা আমরা করেছিলাম গতদিন লাস্ট উইকে, সেগুলো রিভিশন দিয়েছো বা করেছো? আচ্ছা। আর দেখো রাখি, সাথে সাথে ধরো আমরা ধরো আবার নেক্সট উইকে যখন আমাদের ক্লাস, তো সেরকম দেখো খালি গত সপ্তাহটা করবে তা না, ধরো প্রিভিয়াসে মানে আগে আমরা যেগুলো যেগুলো করেছি সেগুলো কিন্তু রিভিশন দিয়ে চলবে। ঠিক আছে? না হলে কি বলতো, আমাদের হিউম্যান ক্যাপাসিটিতে একটা মানে হিউম্যান ব্রেনে একটা নিজস্ব ক্যাপাসিটি রয়েছে, তারপরে এটা কিন্তু আমরা যেতে পারি না। তো তার কারণ হচ্ছে তোমার তার জন্য এক একটা রিভিশন স্টাইলে থাকা দরকার। ধরো তুমি কয়েক মাস আগে 2-3 মাস আগে কি পড়েছো সেগুলো মাঝে মাঝে একটু দেখা দরকার। ঠিক আছে? তখন তোমার ধরো সেটা জিনিসটা অ্যানালাইজ করা থাকলেও, তুমি ক্রিস্টাল ক্লিয়ার জানলেও তোমার কিন্তু মাঝে মাঝে সেটা রিকল করা দরকার। রিকল করার জন্য রিভাইজ দিতে হয়, তাহলে সেই জিনিসটা মাথায় থাকবে, না হলে কিন্তু তুমি মাথায় রাখতে পারবে না। ঠিক আছে? তো এরকম কোনো ব্যাপার নেই যে যে ও ভালো স্টুডেন্ট হলে তার সবার মাথায় থাকে আর খারাপ স্টুডেন্টদের বা মিডিয়াম কোয়ালিটি স্টুডেন্ট মাথায় থাকে না, তা কিন্তু না। সবই সেম জিনিস, সবই হচ্ছে যারা যেটা বলি না আমরা যে ভালো স্টুডেন্ট হেভি হেভি নাম্বার পায়, তো তারা হচ্ছে রিকল করে। রিকল করে মানে ধরো কয়েক মাস আগে যে জিনিসগুলো পড়লো আবার মাঝে মাঝে একটু দেখলো, ধরো 7 দিন অন্তর বা 1 মাস অন্তর বা 2 মাস অন্তর, এইভাবে করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না না, সে ঠিক আছে, সে করো আস্তে আস্তে। কারণ দেখো আমরা তো কত তাড়াতাড়ি এগোচ্ছি, তাই না? এই যে যে এক একটা চ্যাপ্টার আমরা প্রায় এক এক দিনে কমপ্লিট করছি, এক একটা বহু দিন ধরে তোমার হচ্ছে এগুলো রিভিশন দিতে হয় না। মাত্র ধরো আর কয়েকটা মাত্র চ্যাপ্টার আছে, ধরো 2 বা 3টে চ্যাপ্টার আছে, মানে তুমি ধরো পুরো নেটের সিলেবাসের, বুঝতে পারছো তো আমরা এক একটা কত ফাস্ট করছি। ঠিক আছে? তো সেই যে জিনিসটা রয়েছে, আস্তে আস্তে তুমি এগোবে, কোনো প্রবলেম নেই। আর তারপর যতবার আমরা রিভিশন দেবো ততবার সেই হিসাবে তোমার সেটা সুবিধা হবে। আর দেখো আমাদের যে মেইন যে সিলেবাস, তা তো আমরা অলরেডি ধরো ক্লাস 11-12 যেটা বেসিক, যেটা বেসিক্যালি বলতে গেলে আলট্রা বেসিক, সেগুলো তো আমরা আগে কমপ্লিট করেছি, তাই না? তো সেইগুলোতে তোমার অনেক বেশি হেল্পফুল হবে। আর গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশনে ঠিক ওই জিনিসগুলো 11-12 এইটুকু রয়েছে। তারপরে ব্রডার ওয়েতে রয়েছে হচ্ছে তোমার কোথায় গ্রাজুয়েশনে পোস্ট গ্রাজুয়েশন ওই একই জিনিস। ঠিক আছে? তো আমাদের সাবজেক্ট হচ্ছে এই, তো এটাই আর কি ব্যাপার। ইয়ে তাছাড়া আর কিছু না। আর দেখো সেই জিনিসটা রয়েছে। ওকে, তো চলো তাহলে আমরা, আচ্ছা কি বলছো? স্যার এক্সাম তো এখনো দেরি আছে। হ্যাঁ দেখো, এক্সামের এখনো কোনো আপডেট আসেনি আর কি, মানে আহ, কেন আসেনি কে জানে, বলতে পারবো না। তবে হওয়ার কথা ছিল হচ্ছে এই সেকেন্ড উইকে হওয়ার কথা, কিন্তু তার কোনো টাইপের কোনো আপডেট আসেনি। বা কবে কোনো ধরো কি আসবে বলো, ধরো অ্যাডমিট কার্ড কবে আসবে, এরকম কোনো ধরনের কোনো আপডেট নেই। এখন সবকিছু দেখি সব থেকে বেশি এখন সারা দেশে লাফালাফি হচ্ছে তোমার ওই যে সিইউটি নিয়ে। সিইউটি বোধহয় তুমি নাম শুনেছো, তাই না? মানে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, যেটা হচ্ছে ইউজি এবং পিজি, মানে আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট, মানে ধরো যারা ইউনিভার্সিটিতে পড়বে তাদের জন্য একটা সিঙ্গেল এক্সাম মানে হচ্ছে। ঠিক আছে? ধরো গ্রাজুয়েশনে, ধরো তুমি গ্রাজুয়েশনে তুমি কোনো সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়তে চাও আমাদের দেশে, তার জন্য একটা সিঙ্গেল এক্সাম হবে। তার জন্য আলাদা কোথাও কোথাও সেই ইউনিভার্সিটিতে গিয়ে গিয়ে এক্সাম দিতে হবে না। ঠিক আছে? তো এটা চালু হয়েছে রিসেন্টলি। এটা হচ্ছে গ্রাজুয়েশন আর পোস্ট গ্রাজুয়েশনও ঠিক সেম প্যাটার্ন চালু হয়েছে। যে যত ইউনিভার্সিটি আছে, ধরো তুমি হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়তে চাও, বিএচইউ তে পড়তে চাও, বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে, ঠিক আছে? তো যত ইউনিভার্সিটি আছে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, তার জন্য একটা সিঙ্গেল এক্সাম হচ্ছে। যেরকম আমাদের যেমন ইঞ্জিনিয়ারিং করার জন্য আইআইটি জেই এক্সাম হয় না, বা মেডিকেলের জন্য নিট এক্সাম, ঠিক সেরকম সেম একটা অল ইন্ডিয়া এক্সাম হচ্ছে। তো এটা নিয়ে হচ্ছে মিডিয়াতে বা তুমি বলো সব জায়গাতে সরকারে এটা নিয়ে খুব তৎপর, এবং এই রিলেটেড নিউজই সব থেকে বেশি। আর এমনি আর এই এনটিএ থেকে কিন্তু এটা কন্ট্রোল করছে। ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু রাখি কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে আসতে পারে। আর এটা কিন্তু রিসেন্টলি তুমি ভাবো যে কত লাখ স্টুডেন্টরা, মানে কত লাখ কি কত কোটি স্টুডেন্টরা সারা দেশ জুড়ে গ্রাজুয়েট হয়। মানে গ্রাজুয়েট মানে ধর 12 পাস করে আমাদের দেশে সারা দেশ জুড়ে কত কোটি স্টুডেন্টরা 12 পাস করছে, আর তারা একটা সিঙ্গেল এক্সাম দিচ্ছে এই যে সিইউটির আন্ডারে, মানে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। এইখানে এই এক্সাম দিয়ে, একটা সিঙ্গেল এক্সাম দিয়ে যে তার র্যাঙ্ক হবে তার হিসাবে সে ধরো জেএনইউ তে চান্স পেলো, সেই পড়তে পারছে। আগে তো ধরো জেএনইউ তে এসইউ তে আলাদা গিয়ে গিয়ে এক্সাম দিতে হতো। এখন একটা সিঙ্গেল এক্সাম, তাতে তোমার যা র্যাঙ্ক হবে সেই র্যাঙ্ক অনুযায়ী তোমার প্রেফারেন্স দিতে হবে। ঠিক আছে? যে কোন ইউনিভার্সিটিতে তুমি পড়তে চাও, তাহলে সেখানে তুমি পড়তে পারবে। এটা ইউজি গেল। পিজি তেও ঠিক চাই, বা ধরো এমএ বা এমএসসি কেউ করবে, তো ঠিক সেরকম ধরো তুমি বিএচইউ তে, বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে তুমি এমএ করতে চাও কিছু পলিটিক্যাল সায়েন্সে, তাহলে সিইউটি পিজি এক্সাম দিতে হবে, যেটা ফর্ম ফিল আপ মানে এখনো অলরেডি চলছে ফর্ম ফিল আপ। ঠিক আছে? ধরো যারা পিজি করবে বা মানে পোস্ট গ্রাজুয়েশন, তো এই জিনিসটা এটাও কিন্তু কন্ট্রোল করছে কে, এনটিএ, মানে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তো রাখি এই জিনিসটা আমি এখনো এত ডিটেলস তোমাকে কেন বলছি, এই জিনিসটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড রয়েছে। ঠিক আছে? যেটা ইউজিসি নেটের এক্সামে আসতে পারে।
কারণ কি দেখো, এটা কিন্তু কারা কন্ডাক্ট করছে, সেম এনটিএ, মানে যেটা ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যারা আমাদের এই যে ইউজিসি নেট এক্সাম কন্ডাক্ট করে। বুঝতে পারছো রাখি? তো তার জন্য এই জিনিসটা তোমার কিন্তু জেনে রাখা দরকার। আর এটা হিউজ একটা সিস্টেম চালু হচ্ছে, এটা যেটা আগে ইন্ডিয়াতে এরকম চালু হয়নি আমাদের। যে কত স্টুডেন্ট, তুমি বুঝতে পারছো যে কত দেশে কত স্টুডেন্ট, আমাদের খালি রাজ্যে কত স্টুডেন্ট, তাছাড়া সারা দেশ জুড়ে যত স্টুডেন্টরা গ্রাজুয়েট হচ্ছে বা 12 পাস করছে, তাদের সবার জন্য এই সিঙ্গেল এক্সাম হচ্ছে ফার্স্ট টাইম। আর সেটা কে কন্ডাক্ট করছে? আমাদের এনটিএ, যেটা আমাদের এই যে ইউজিসি নেট এক্সাম কন্ট্রোল করে। বুঝতে পারছো রাখি আমি কি বলছি? তো তার জন্য এইটু ডিটেলসে তোমার কিন্তু একটু যাওয়া দরকার, যে ধরো সিইউটি ফুল ফর্ম এটাও আসতে পারে, যে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, সিইউইটি। ঠিক আছে? তো এটা তুমি জেনারেলি কিন্তু জেনারেল নলেজের মধ্যে পড়ে, আর বেসিক্যালি এটা নিয়ে খুবই এখন চলছে। তো এটা কিন্তু একটু মাথায় রাখা দরকার, যে সিইউটির আন্ডারে যে হঠাৎ এরা এনটিএ কিন্তু এটা কন্ডাক্ট করছে সবকিছু। আর তার ধরো এখন তাদের এক্সাম আছে 1 মাস পরেই। ঠিক আছে? তো ওটা নিয়ে এখন চলছে। তো এই জিনিসটা কিন্তু তোমার একটু মাথায় রাখা দরকার, যে সিইউটি এই এনটিএ যেহেতু এটা কন্ট্রোল করছে, ঠিক আছে, আর মিনিস্ট্রি অফ এডুকেশন এটা থেকে আসছে। তো এটাও মাথায় রাখা দরকার, যে তোমার এটা কন্ডাক্ট করছে কোন আমাদের মন্ত্রণালয় থেকে, মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে। ঠিক আছে রাখি? বুঝতে পেরেছো? তো সেই হিসাবে তোমারও একটু কিন্তু এটা জানা দরকার, যেহেতু কিন্তু এডুকেশনের সাথে রিলেটেড। আর আমাদের সব থেকে মেইন জিনিস, এটা এনটিএ থেকে কন্ট্রোল করছে, কন্ডাক্ট করছে, মানে কি ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যেটা ইউজিসি নেট এক্সাম কন্ডাক্ট করে। তো সেই হিসাবে কিন্তু আমাদের এই জন্য জানাটা খুবই দরকার, না হলে অন্য দিক দিয়ে হলে সেটা আলাদা ব্যাপার ছিল। তো এই জিনিসটা রয়েছে। ওকে, তো চলো তাহলে আমরা শুরু করি গতদিন আমরা যে অবধি করেছিলাম তারপরে থেকে। এবার চ্যাপ্টার হচ্ছে তোমার 6। তুমি পেজটা খোলো, 5.58। ঠিক আছে? লজিক্যাল রিজনিং। তো এখানে দেখো আচ্ছা খুলেছো? তো তোমার মনে হতে পারে দেখো তো ম্যাথ রয়েছে, তার মানে কি আমি সবই খুব টাফ জিনিস আমি পারবো না, এরকম কিন্তু ভাবার কোনো ব্যাপার নেই। সিম্পল ওয়েতে আমরা দেখবো আস্তে আস্তে, তাতে সুবিধা হবে। ঠিক আছে? তো তার জন্য দেখো, যাতে তোমার সুবিধা হয়, তো তার জন্য আমি ধরো বোর্ডও নিয়ে এসেছি, যাতে তোমার সুবিধা হয়। এই সেদিনই কিনলাম। ধরো কোথাও ছবি টবি আঁকতে হচ্ছে বা কোনো টপিকে, যদিও পলিটিক্যাল সায়েন্সে আমাদের ছবি আঁকা সেরকম দরকার পড়ে না, কিন্তু তাও আমি নিয়ে এসেছি যাতে তোমার সুবিধা হয় আর কি। ঠিক আছে? ওকে, তো দেখো ফার্স্টে তুমি খুলেছো লজিক্যাল রিজনিং। দেখো 6.1 হচ্ছে তোমার পেজের নাম্বার। ওকে ওকে, তো দেখো এটা হচ্ছে তোমার লজিক্যাল রিজনিং। মানে কি দেখো, ফার্স্টে মানে কি লজিক্যাল রিজনিং, মানে তুমি ধরো ওই যেরকম আমরা যে বলে থাকি যে তুই লজিক্যালি কেউ কথা বলিস না, মাথায় যা আসে তাই বলে যাস। কিন্তু লজিক্যালি মানে কি, মানে ধরো যার ভেতরে একটা অন্তর্নিহিত অর্থ থাকে, বা ধরো তুমি কোনো কিছু কাজ করছো, তার ভিতরে খালি সেই যে কাজটা তুমি করছো বলে করছো না, তার ভিতরে একটা তোমার মোটিভ রয়েছে, মানে কারণ রয়েছে, যে আমি এটা কেন করছি। এবং খালি ইচ্ছা মতন আমি করছি না, যে তার পেছনে ওই কাজটা করলে আমি এই কাজটা আমি কমপ্লিট করলে হবে, বা এই দিকে যদি আমি যাই তাহলে আমার যে ভিতরে এইম রয়েছে সেটা ফুলফিল হবে। তো এই যে যে কাজগুলো যে সিস্টেমেটিক ওয়েতে মাথায় বের করে আমরা চলি, সেটাকে হচ্ছে তোমার লজিক্যালি বলে। ঠিক আছে? আর তোমার রিজনিং, ধরো কোনো ধরনের কোনো সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান করা, সেটাকেই হচ্ছে তোমার সোজা বাংলায় বোঝো। ঠিক আছে? তাকে লজিক্যাল রিজনিং বলে। ইংলিশের টার্ম দিয়ে বা হাই ফাই লেভেলের সংজ্ঞা দিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে? কারণ ওইসব জিনিস আসবে না আমাদের আমাদের এক্সামে। কি দরকার? খালি টিক টিক। অতএব কি সংজ্ঞা ফঙ্গা কি, ওইসব দরকার নেই আমাদের। কারণ ওই যেগুলো ধরো কলেজ স্কুলে দরকার, যে তারা তারা করে মুখস্থ করে সংজ্ঞা লিখবে। কিন্তু এখানে তোমার বেসিক্যালি বোঝা দরকার যে লজিক্যাল রিজনিং মানে কি। লজিক্যালি জানো ওই জিনিসটা ঠিক আছে, ইচ্ছা হলো তাই ঠিক করে দিলাম তা না, তার পেছনে যেন একটা মোটিভ থাকে, সেটাকে হচ্ছে তোমার লজিক্যালি রিজনিং বলছে। ওকে, ঠিক আছে? তো এখানে দেখো পরপর দেখো, এখানে 7টা তোমার সিস্টেম রয়েছে, যে এর মধ্যে কি কি রয়েছে এই চ্যাপ্টারে, সেটা একটু দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে এখানে আমাদের কি কি করতে হবে। ঠিক আছে? আন্ডারস্ট্যান্ডিং দ্য স্ট্রাকচার অফ দ্য আর্গুমেন্ট। মানে আর্গুমেন্ট মানে ওই যেটা বললাম, যে কোনো কাজ আমরা কি করছি, তো সেটা আমরা বলে নিচ্ছি যে কি কাজ আমি কেন করছি এবং তার পেছনে আমার কি মোটিভ আছে, সেই জিনিসটা এখানে রয়েছে। দেখো যে আর্গুমেন্ট ফর্ম, বিভিন্ন ফর্ম বলছে, বিভিন্ন ফর্মে সেটা থাকবে। স্ট্রাকচার অফ ক্যাটাগরিক্যাল প্রপোজিশন, একটা বিভিন্ন ক্যাটাগরি থাকবে, যে কোন কোন ক্যাটাগরি আন্ডারে সেই জিনিসটা পড়ছে। মুড, মানে আমাদের কি মুড রয়েছে তার উপর ডিপেন্ড করে। ধরো আমরা কখনো যেরকম আমার বিভিন্ন টাইপের মুড থাকে না আমাদের, তো সেই মুড আসছে। এবং ফিগার, ফিগার মানে কি বলছে এখানে, ফিগার বলতে কিন্তু এখানে বোঝাচ্ছে, ধরো ওই যে আমরা গত সপ্তাহে যে গোলের মধ্যে বলেছিলাম, যে এই যে গোল গোল দিয়ে যে জিনিসটা বলেছিলাম, ধরো ওই যে এতজন স্টুডেন্ট, ধরো 100 জন স্টুডেন্ট, তার মধ্যে 50 জন অঙ্কে পাশ করেছে আর 50 জন বাংলায় পাশ করেছে। তাহলে এইভাবে এইভাবে 50 জন 50 জন দিয়ে এইভাবে আলাদা আলাদা করলাম। ঠিক আছে? গোল গোল দিয়ে। তো সেটা তোমার এখানে বোঝাচ্ছে যে
ফিগারে বোঝাচ্ছে। তারপরে ফর্মাল অ্যান্ড ইনফর্মাল ফ্যালাসিস, মানে ফর্মালি এবং ইনফর্মালি যে জিনিসটা রয়েছে, ঠিক আছে। তারপরে তোমার ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, মানে কোন ল্যাঙ্গুয়েজে এটা বলা হবে, মানে কোন ভাষাতে এটা বলা হবে। নেক্সট হচ্ছে তোমার কনোটেশন অ্যান্ড ডেনোটেশন অফ টার্মস। তো কোনো একটা সিস্টেম স্ট্র্যাটেজিক্যালি কোনভাবে জিনিসটা করা হচ্ছে এবং সেটা কিভাবে ইনফ্লুয়েন্স করবে, মানে প্রভাবিত করবে, সেই জিনিসটা এখানে বোঝাচ্ছে। নেক্সট হচ্ছে ক্লাসিক্যাল স্কোয়ার অফ অপোজিশন। তো ক্লাসিক্যাল স্কোয়ার মানে ক্লাসিক্যালি যেটা সনাতনী তোমার যে হিসাবে রয়েছে, তো সেটা আর তার সময়ের সাথে সাথে কি করে সেটা পরিবর্তিত হচ্ছে, এটা তোমার গেল ফার্স্টে। নেক্সট হচ্ছে ইভালুয়েটিং অ্যান্ড ডিস্টিংগুইশিং ডিডাকটিভ অ্যান্ড ইন্ডাকটিভ রিজনিং। ঠিক আছে, এগুলো ইভালুয়েট করা। দেখো আমি প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে বলছি, তাও যদি তোমার প্রবলেম হয় তো বলো আমাকে, ঠিক আছে। তারপরে ইভালুয়েট করা আর কি, ঠিক আছে, যে কোনো একটা জিনিস, সেই জিনিসগুলো তোমার এখানে রয়েছে রিজনিং গুলো। অ্যানালিটিক্যাল ওয়েতে সেই জিনিসটা দেখতে হবে তোমার থার্ড পার্টে। ফোর্থ পার্ট হচ্ছে তোমার ভেন ডায়াগ্রাম, যে আমরা ডায়াগ্রাম করেছি না গত চ্যাপ্টারে, ঠিক সেম জিনিসটা এখানে আবার ইনক্লুড করছে, যে সিম্পল এন্ড মাল্টিপল ডায়াগ্রাম। ডায়াগ্রাম মানে ওই যে বিভিন্ন চিত্রের মাধ্যমে কোনো একটা জিনিস বোঝানো সহজে, ছবির মাধ্যমে। এইবার যে জিনিসগুলো একদম নতুন রয়েছে, যেটা আমরা আগে কখনো করিনি অন্যান্য চ্যাপ্টারে, সেই জিনিসটা দেখো 5 নম্বরে, মানে হচ্ছে ইন্ডিয়ান লজিক, মানে কি ভারতীয় যেগুলো দর্শন, ঠিক আছে। এই যে যে চ্যাপ্টারটা, এই যে যে টপিকটা, এটা পুরোটাই নতুন, যেগুলো আমাদের আগে ছিল না, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার প্রামানাস। তো এই যে দেখো প্রামানাস যে চ্যাপ্টারটা, মানে টপিকটা, এখানটা তুমি এখানে ইংলিশ টার্ম গুলো আছে, কিন্তু তুমি টার্ম গুলো বাংলায় শুনবে বা বাংলায় ভাববে, তাহলে কিন্তু তোমার মনে রাখতে সুবিধা হবে। আর যদি ইংলিশ টার্ম হিসেবে ভাবো, গুলিয়ে ফেলবে, মনে থাকবে না, ঠিক আছে। কারণ ইংলিশের বাংলার জিনিসই ইংলিশ স্টাইলে লেখা এখানে, ঠিক আছে। যেরকম আমি ধরো এখানে ইংলিশ স্টাইলে আছে, আমি তুমি বাংলায় বলছি, তাহলে তোমার সুবিধা হবে বুঝতে। প্রামানাস এখানে ইংলিশে বলছি, যাতে কি তুমি বাংলা স্টাইলে বোঝো, তাহলে কিন্তু তোমার সহজে মনে থাকবে, ঠিক আছে। মানে প্রমাণ। তো এর মধ্যে কি দেখো, প্রত্যক্ষা মানে কি প্রত্যক্ষ করা, ঠিক আছে, সেটা রয়েছে। অনুমানা মানে হচ্ছে অনুমান করে আমরা যে কাজগুলো করি। তারপর উপমানের সাথে যে কাজগুলো আমাদের হয়ে থাকে। তারপরে কি শব্দ মানে যে শব্দ আমরা বলছি। রাখি, বুঝতে পারছো কি বলছি আমি? এগুলো এগুলো একদম তুমি ইংলিশ স্টাইলে দেখলে কিন্তু বুঝতে প্রবলেম হবে, কিন্তু তুমি বাংলা স্টাইলে মানে মনে করো শব্দ, এখানে SHABD বলছে শাবদা, ঠিক আছে। কিন্তু বাংলা স্টাইলে মনে করো, বোঝো, তাহলে কিন্তু জিনিসগুলো ধরে রাখতে সুবিধা হবে, ঠিক আছে। তারপর দেখো এই যে অর্থ, এটা কি অর্থপত্তি, ঠিক আছে। যে কোনটা কোনটা আমাদের কোনো একটা জিনিস আমরা কি করে ইমপ্লাই করছি, মানে ধরো কোনো একটা জিনিস তুমি শিখলে সেই জিনিসটা তুমি কাজে লাগাচ্ছ, সেটা বোঝাচ্ছে। আর অনুপলব্ধি মানে কি উপলব্ধির মাধ্যমে সেই জিনিসটা আমাদের ভাবতে থাকা। এই জিনিসগুলো রয়েছে তোমার কিসে, প্রমাণতে, মানে প্রমাণ করা কোনো কিছুতে। নেক্সট আসছে তোমার স্ট্রাকচার অ্যান্ড কাইন্ডস অফ অনুমান, মানে কাঠামো এবং অনুমানের কি কি ভাগ রয়েছে। তারপর দেখো VYAPTI মানে কি ব্যাপ্তি, মানে কতক্ষণ ধরে ব্যাপ্তিতে চলছে। ইংলিশ টার্মটা দেখলে আরো বেশি টাফ লাগবে, ঠিক আছে। যেরকম দেখো যে ইনভেরিয়েবল রিলেশন, ঠিক আছে। কারণ দেখো ইন্ডিয়ান লজিক তো আমাদের ভারতীয় ভাষায় লেখা, যেরকম ধরো সংস্কৃত বা পালি বা আমাদের বাংলা, যে কোনো ল্যাঙ্গুয়েজে লেখা, সেই জিনিসটাই যেহেতু ইংলিশ বই এগুলো, সেটা ইংলিশ স্টাইলে করেছে, ঠিক আছে। তো এই জন্য এই চ্যাপ্টারটা তোমার বুঝতে সুবিধা হবে, ধরো যারা বাংলা ব্যাকগ্রাউন্ড থেকে আছে বা হিন্দি ব্যাকগ্রাউন্ড যাদের, তাদের সুবিধা হবে, ঠিক আছে। যারা ইংলিশ ব্যাকগ্রাউন্ড তারা ইনভেরিয়েবল রিলেশন করবে। কিন্তু তুমি এখানে ব্যাপ্তি মানে তো বুঝতে পারছো, ব্যাপ্তি মানে কাকে বলে, তাই না? ব্যাপ্তি মানে কতক্ষণ ধরে সেই জিনিসটা চলছে বা ব্যাপ্তি চলছে, সেই জিনিসটা বুঝতে পারছো নাকি? সেই হিসেবে তার জন্য বাংলা স্টাইলে মাথায় রাখবে, তাহলে কিন্তু সেটা তোমার সুবিধা। আচ্ছা, খাতা পেন নিয়ে নাও কাছে। ওকে, রাখি। নেক্সট দেখে দেখো হিতোপভাস। আহ হিতোপভ্যাস মানে তোমার যেটা দেখো হিতোপদেশ যে জিনিসটা রয়েছে, উপদেশ, সেই জিনিসগুলো কিন্তু বলা হচ্ছে এখানে। মানে হিতোপদেশ যেরকম আমরা ছোটবেলায় পড়েছি না, ধরো বিভিন্ন গল্প, হিতোপদেশ, তো সেই জিনিসগুলো, ওই জিনিসটাই এখন, হ্যাঁ, ওই জিনিসটাই তোমার খালি ইংলিশের টার্ম এখানে ইউজ করা। এই জিনিসগুলোই রয়েছে কোথায়, এই চ্যাপ্টারে। যে যে টপিক গুলো আমরা বললাম, এই টপিক গুলো নিয়ে হচ্ছে ডিটেলসে ডিসকাস করা রয়েছে এই চ্যাপ্টার। ওকে, তো চলো তাহলে এবার শুরু করা যাক। ফার্স্টে দেখো ইন্ট্রোডাকশন বলছে, এবার বিভিন্ন কোটেশন দিয়েছে। তো দেখো কোটেশন তাও একটু মাঝে মাঝে তোমার মনে রাখা দরকার। আর কোটেশন গুলো দেখো রাখি মুখস্থ করতে হবে, ঠিক আছে। যেরকম দেখো এই যে ফার্স্টে যে কোটেশন বলছে, দ্য হোল অফ দ্য সায়েন্স ইজ নাথিং মোর দ্যান এ রিফাইনমেন্ট অফ এভরিবডি থিঙ্কিং, ঠিক আছে। এটা হচ্ছে তোমার আলবার্ট আইনস্টাইনের একটা কোটেশন। তো এরকম দেখো মাঝে মাঝে কিন্তু আমি যেটা তোমাদের ওই দেখো ক্লাস 11-12 যখন আমরা বই পড়েছি, মনে আছে আমরা বলছিলাম যে এই যে কোটেশন গুলো কিন্তু লিখবে,
লিখে লিখে প্র্যাকটিস করবে, কারণ নেটে কিন্তু কোটেশন দিয়ে দেয়, ঠিক আছে, যে একটা কোড দিয়ে দিলেও কোন কে বলেছে 4টে অপশন থাকবে, ঠিক আছে। তো এই কোটেশন গুলো কিন্তু মাথায় রাখতে হবে। এখানে কোটেশনে কিন্তু দেখো বানানোর কোনো সিন নেই, হয় তুমি জানো নয় না জানো, জানলে 2, না জানলে 0। তাও ভাগ্য ভালো নেটে এক্সাম নেই তোমার, আমাদের মাইনাস নেই, কিন্তু ধরো সিইউটি যে এক্সাম হচ্ছে পুরো মাইনাসে ছাড়খার হয়ে যাবে স্টুডেন্টরা। ওকে, তো এরপরে দেখো এই জিনিসটাই আর কি রয়েছে যে কাকে কি বলে, ঠিক আছে। তো ধরো স্টেটমেন্ট রয়েছে, তারপরে প্রেমিসেস, কনক্লুশন, এভিডেন্স, অ্যাকসেপ্টেড অ্যাক্টস। তো এই জিনিসগুলো কি বোঝাচ্ছে দেখো, এখানে একটা ছবি দিয়ে দেওয়া রয়েছে, দেখো আমি ছবিটা দেখাচ্ছি। এই যে এই ছবিটা দেখো, এই ছবিটা দেখলে বুঝতে পারবে যে ওই ছবিটাই এখানে ডিটেলসে ডিসকাস করছে। যে ধরো একটা স্টেটমেন্ট মানে তুমি কোনো একটা কথা বললে, ঠিক আছে, বা কেউ কোনো একটা কথা বললো, তো সেই কথাটার লজিক্যালি আর্গুমেন্ট দেখো উপরে বোঝাচ্ছে। ধরো তুমি একটা কিছু বললে যে এই কথা ভারত পৃথিবীর 7 নম্বর সপ্তম বৃহত্তম রাষ্ট্র, মানে আয়তনের দিক থেকে। তো তুমি এমন কিছু একটা বললে, তো এই কথাটার পেছনে লজিক কি আছে, মানে কি লজিক্যালি কি ঠিক এটা, ঠিক আছে, বা তো সেই জিনিসটাই দেখো উপরে লেখা হচ্ছে লজিক্যালি আর্গুমেন্ট, ঠিক আছে, প্রেমিসেস আর কনক্লুশন। এবং এখান থেকে আমরা কি কনক্লুশনে আসতে পারি, যে সারা পৃথিবীতে তো অনেকগুলো দেশ আছে, তার মধ্যে সব থেকে বড় দেশ তো আমাদের না, তাহলে বড় দেশ কোনটা, রাশিয়া, ঠিক আছে। তো এটা আমরা, আর সপ্তম বড় কোনটা, ভারত। তো সেই হিসাবে আমরা কনক্লুশনে কি আসলাম, যে সারা পৃথিবীর মধ্যে অনেক দেশ আছে, তো তার মধ্যে রাশিয়া সব থেকে বড় দেশ, কিন্তু আমাদের দেশ সাইজ কত, আমাদের ষষ্ঠ পৃথিবীর সব থেকে বড়, সপ্তম বৃহত্তম রাষ্ট্র। তো এটা হচ্ছে আমরা কনক্লুশনে আসলাম, ঠিক আছে। মানে কোনো একটা তুমি জিনিসগুলো, তার মানে কি বোঝাচ্ছে এখানে, এই যে যে পেজে যে জিনিসগুলো বোঝাচ্ছে, তুমি এইখানে পুরো জিনিসটা কিন্তু এখানে সামারাইজ করা, যে ওই যেটা তারপরে দেখো এভিডেন্স আর অ্যাকসেপ্টেড ফ্যাক্ট। তো অ্যাকসেপ্টেড ফ্যাক্ট কি, যেটা আমরা জানি যে সারা পৃথিবীর মধ্যে যে 7টা মহাদেশ আছে বা অনেকগুলো দেশ আছে, তো তার মধ্যে সব থেকে বড় দেশ হচ্ছে রাশিয়া, এটা হচ্ছে অ্যাকসেপ্টেড ফ্যাক্ট, ঠিক আছে। আর তারপরে হোয়াট ইজ ক্লেম টু ফলো ফর আওয়ার এভিডেন্স, আর এভিডেন্সের মাধ্যমে আমরা কি জানতে পারছি, তো তাহলে আমাদের সাইজ হচ্ছে, মানে ভারতের সাইজ হচ্ছে সপ্তম বৃহত্তম রয়েছে, ঠিক আছে, মানে আয়তনের দিক থেকে। তো এটা এভিডেন্স ফ্যাক্ট। তো এই জিনিসটাই হচ্ছে এখানে ডিটেলসে ডিসকাস করা রয়েছে এই পাতাতে। রাখি, বুঝতে পারছো আমি কি বলছি? ধরো কোথাও যদি বুঝতে না পারো বা কনফিউশন হয়, সাথে সাথে কিন্তু আমাকে বলবে, ঠিক আছে। কারণ এই জিনিসগুলো একদম বোঝার জিনিস, আর কিছু না। আর সিস্টেমেটিক সহজ হয়তো তুমি যদি বোঝো তাহলে সুবিধা হবে। আর না হলে এখানে ধরো বইয়ে কিন্তু হাইফাই লেভেলের ল্যাঙ্গুয়েজ থাকবে, মনে হবে কি কি এখানে এসব রয়েছে, ঠিক আছে। তুমি যদি সিম্পল হতে জিনিসটা সেই হিসাবে বুঝতে হবে, তাহলে তুমি মনে থাকবে। আর এখানে তো তোমার লেখার কোনো ব্যাপার নেই, তোমার খালি টিক দিতে হবে এক্সাম। তো তার জন্য কোর কনসেপ্টটা তোমার কিন্তু মাথায় রাখা দরকার। কোন কনসেপ্ট তুমি যখন মাথায় রাখবে, যে টাইপেরই কোশ্চেন আসুক তুমি সেটা করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তো সেই ব্যাপারটা রয়েছে। তো এখানে এই জিনিসটা গেল। নেক্সট আসছে দেখো ডিডাকটিভ আর ইন্ডাকটিভ, ঠিক আছে। অন্তর্ভুক্তি আর হচ্ছে তোমার কি কি থাকছে কোনো একটা থিওরিতে বা কোনো একটা কাজে, কি কি মিনিং থাকে এবং তার ফলে কি হয়, ফলশ্রুতিতে কি হয়। তো সেই জিনিসটা দেখো এখানে এই ছবি এঁকে দেওয়া রয়েছে। তো দেখো আমাদের এইখানে যে যে জিনিসগুলো না, তুমি ধরো পুরো এক একটা টপিকে যে যে জিনিসটা বলা আছে সেটা সামারি ওয়াইজ এক জায়গায় করা আছে, তো সেই সামারিটা তুমি যখন মাথায় নিতে পারবে, ওই জিনিসটাই বড় করে রয়েছে কোথায়, এই ধরো পাতা জুড়ে জুড়ে, ঠিক আছে। ওই একই জিনিস বারবার, একই জিনিস বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলছে, যেগুলো দেখো আমরা কিন্তু আগের চ্যাপ্টার গুলো করার সময় কিন্তু দেখেছি যে একই জিনিস বারবার এদিক ওদিক দিয়ে ঘুরিয়ে বারবার বারবার বলছে, ঠিক আছে। তো এখানে দেখো ভি ভি দিয়ে বলেছে, এখানে ছবি দেখাচ্ছে, ছবিটা তো পেয়েছো না 6.3-তে, যে ভি দিয়ে বোঝাচ্ছে ফার্স্টে কি বোঝাচ্ছে, ডিডাকটিভ আর ইন্ডাকটিভ দুটো পার্ট বলছে। তো এখানে এটার মানে কি বোঝাচ্ছে, ডিডাকটিভের মধ্যে কি কি আসছে দেখো, থিওরি কোনো একটা বিষয় সম্পর্কে তোমার ব্যাকগ্রাউন্ড বোঝাচ্ছে, ঠিক আছে, থিওরিটিক্যালি বোঝাচ্ছে সেই জিনিসটা কি বোঝায়। হাইপোথিসিস বলতে কি বোঝায়, মানে ধরো হাইপোথেটিক্যালি ভাবো যে তুমি ধরো তোমার কাছে 20খানা গাড়ি আছে, ঠিক আছে, এটা তুমি হাইপোথেটিক্যালি ভাবছো, মানে তোমার কাছে ধরো নেই, কিন্তু তাও তুমি ভাবছো যে আমার কাছে আমার 20খানা গাড়ি রয়েছে, ঠিক আছে, বা তুমি ভাবলে না আমার 20খানা প্লেন রয়েছে, এটা হাইপোথেটিক্যালি ভাবা, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার অবজারভেশন জিনিসটা কি বোঝায়, ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, ঠিক আছে, তো রাস্তায় ধরো তোমার কাউকে পছন্দ হলো, ঠিক আছে, তো তুমি তাকে অবজার্ভ করছো একদম পায়ের নখ থেকে মাথা চুল অব্দি। তো এই জিনিসটা যেটা করা আমরা একদম এইভাবে দেখি, এটা হচ্ছে তোমার অবজার্ভ করার পুরোটা, বুঝতে পেরেছো, যে কিভাবে ধরো তোমার তাকে খুব দেখে খুব ভালো লাগছে, ঠিক আছে, তো সেটা হচ্ছে তুমি অবজার্ভ করছো একদম পা থেকে নখ অব্দি, মানে মাথার চুল থেকে পা অব্দি। তো সেই জিনিসটা হচ্ছে অবজারভেশন করা, এই জিনিসটা চলে আসে। তারপর হচ্ছে তোমার কনফার্মেশন হচ্ছে যে এই জিনিসটা আমি অবজার্ভ করছি, তো সেটা কি ঠিক না বেঠিক, ঠিক না বেঠিক, সেটা কোন যে জিনিস যে পদ্ধতিতে করা হয় সেটা হচ্ছে তোমার কনফার্মেশন বলা হয়। ওকে, বুঝতে পেরেছো নাকি?
এই যে সিস্টেমটা পুরো প্রসিডিওরটা এটাকে তোমার ইন্ডাকটিভ বলা হয়, ডিডাকটিভ বলা হয়ে থাকে। নেক্সট আসছে আরেকটা পার্ট, দেখো ইন্ডাকটিভ। তো ইন্ডাকটিভ জিনিসটা কি দেখো, এটাও তোমার থিওরি থাকছে, থিওরিটিক্যালি তুমি একটা জিনিস নিয়ে বোঝা। তারপর হচ্ছে তোমার টেন্টেটিভ হাইপোথিসিস, এটা তুমি হাইপোথেটিক্যালি ভাবছো, ঠিক আছে, এটা হতে পারে বা হতে নাও পারে, ঠিক আছে। তারপর হচ্ছে তার একটা প্যাটার্ন রয়েছে, যে একটা সিস্টেমেটিক ওয়েতে তুমি ভাবছো, যে হাইপোথেটিক্যালি ভাবছো ঠিক আছে, কিন্তু তারপরেও তুমি একটা একটা সিস্টেমেটিক প্যাটার্নে ভাবছো সেই জিনিসটা, যে না আমার কাছে 20টা প্লেয়ার আমার নেই, কিন্তু তারপরেও আমি, আচ্ছা কি বলছো, হাইপোথেসিসে ওয়াটারফল কেন আছে? না এখানে কোনো তো ওয়াটারফল নেই, হিল ক্লাইম্বিং রয়েছে। আচ্ছা হিল ক্লাইম্বিং মানে হচ্ছে ধরো, হিল ক্লাইম্বিং মানে কি বোঝা, মানে পাহাড়ে ওঠা যেটা, ঠিক আছে। যে সিস্টেম এনে দেখো সেই জিনিসটা কি, পাহাড়ে ওঠার সময় কোন জিনিস মানা হয়, ধরো তুমি নিচ থেকে উপরে দেখতে পাচ্ছ ওখানে অনেক ভাঙাচোরা রয়েছে, ঠিক আছে। আচ্ছা তোমার বইতে কি আছে, তোমার বইতে ওয়াটারফল দেখাচ্ছে তাই, ও ওয়াটারফল তো এ পাশে, ঠিক আছে, এ পাশে হচ্ছে তোমার ডিডাকটিভ পার্ট হচ্ছে তোমার ওয়াটারফল, মানে একটা সিস্টেম একদম একই স্টাইলে চলছে। ওয়াটারফল কিরকম চলে, উপর থেকেও যে ভাবে চলছে নিচেও সেই অবধি সেই সোজা ভাবেই আসছে, ঠিক আছে। কিন্তু তুমি যখনই হাইল ক্লাইম্বিং এ যাচ্ছ, মানে ধরো পাহাড়ে উঠতে যাচ্ছ, কিন্তু হ্যাঁ ওই তো সেটাই বলছি, ডিডাকটিভ প্রসিডিওরটা একদম সিস্টেমেটিক ওয়েতে সরল ভাবে থাকে, ঠিক আছে। তো তার জন্য সেটাকে ওয়াটারফল বোঝাচ্ছে, মানে একটা সিস্টেম ওয়েতে থাকবে, ধরো যখন পড়ছে এইভাবেই পড়ছে। কিন্তু এবার দেখো তোমার যখন ইন্ডাকটিভে যাচ্ছ সেটা কিন্তু হিল ক্লাইম্বিং বলছে, দেখেছো লেখা, মানে কি পাহাড়ে ওঠার মতো। পাহাড়ে ওঠা কিরকম থাকে, এটা কিন্তু সমান সমান ভাবে থাকে না, একবার ধরো উঁচু একবার আবার নিচু, একবার উঁচু একবার নিচু এরকম থাকে, তাই না, পাহাড়ে যেরকম উঠি ভাঙাচোরা থাকে না, তো সেই হিসাবে তো ওইটা বোঝানোর জন্য ওইটা সিস্টেমেটিক প্যাটার্ন, এটা হচ্ছে সিস্টেমেটিক প্যাটার্ন নয়, তার জন্য এটা দুটো দুই ভাগে বোঝাচ্ছে, বুঝতে পেরেছো। প্রথমে তুমি হচ্ছে যেমন অবজার্ভ করছো, ওই যে যে জিনিসটা হয়তো আমরা বললাম যে রাস্তা তুমি দেওয়ার সময় অবজার্ভ করছো, তারপর সে একটা প্যাটার্ন অনুযায়ী করছো, তারপর তো তোমার হাইপোথেটিক্যালি করছো, এবং সেটা আস্তে আস্তে থিওরির দিকে যাচ্ছে, মানে লাস্ট স্টেজ থেকে ফার্স্ট স্টেজে আমরা যাচ্ছি। তো এই জন্য জিনিসটা উল্টো বোঝাচ্ছে, তারপরে তার জন্য সেটা হিল ক্লাইম্বিং এর সাথে তুলনা করেছে, মানে কি পাহাড়ে ওঠার মতো, যেটা খুব নিরবিচ্ছিন্ন ভাবে চলে না, নিরবিচ্ছিন্ন ভাবে চলছে হচ্ছে তোমার ডিডাকটিভ পার্টটা, আর এটা তোমার তেরা বেঁকা থাকছে উল্টো পাল্টা একদম, সেই যার জন্যই তোমার এটাকে হিল ক্লাইম্বিং এর সাথে তুলনা করেছে, ঠিক আছে। দেখো এই জিনিসগুলো দুটো পার্টে দুই পাশে আমরা এতক্ষণ যা যা বললাম সিস্টেমেটিক ওয়েতে এখানে পরপর এখানে বলেছি, ঠিক আছে, বুঝতে পেরেছো। তো এই জিনিসটা গেল, দেখো তা এই যে যে আমরা যে জিনিসগুলো বললাম এইটার উদাহরণ তুমি যদি দেখো তাহলে তোমার সহজে আরো বুঝতে পারবে। নিচে দেখো একটা বক্স করা রয়েছে, এই যে আমার আমলের এখানে দেখেছো, এই বক্সটা দেখো, এখানে দেখলে বুঝতে পারবে যে অল ম্যান আর মর্টাল, মানে কি সব মানুষই হচ্ছে মরণশীল, ঠিক আছে, এটা প্রথম স্টেটমেন্ট রয়েছে। আর সেকেন্ড স্টেটমেন্ট রয়েছে কি, আই এম এ ম্যান, মানে কি আমি একজন মানুষ, বা আমি হ্যাঁ মানুষ হিসেবে ধরো। তারপরে কনক্লুশন হচ্ছে সো আই এম মর্টাল, তার মানে কি আমি মরণশীল। তো তার মানে তিনটে স্টেজই তোমার ঠিক আছে। তো মানে প্রথমে বলা হচ্ছে সারা মানুষ, সব ধরনের মানুষ হচ্ছে মরণশীল, আমিও একজন মানুষ, তার মানে আমিও মরণশীল। তো এই যে যে টাইপের স্টেটমেন্ট না, এই জিনিসই তোমার এক্সামে থাকবে, এই যে যে প্রেমিসেস টু আর কনক্লুশন, এইভাবে কোশ্চেন দেওয়া থাকবে, ঠিক আছে। এই যে স্টেটমেন্টটা তিনটে দেওয়া থাকলো, তারপরে অপশন গুলো থাকবে, অপশনে প্রেমিসেস ওয়ান ইজ রাইট, অপশন বি প্রেমিসেস টু ইজ রাইট, আর প্রেমিসেস ওয়ান এন্ড অপশন থ্রি কনক্লুশন থ্রি ইজ রাইট, আর অপশন ডি অল ইজ রাইট, ঠিক আছে। তো সেই হিসাবে তুমি তো এটা পড়ে বুঝলে যে হ্যাঁ সবগুলো লাইনই কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড, তাহলে অ্যান্সারটা কি হবে, 4, মানে ডি, যে অল ইজ রাইট। তার মানে দেখো প্রত্যেকটা যে কথা বলা হয়েছে এই জিনিসটা রাখি খুব ভালো করে বোঝো, কারণ এই জিনিসটাই হচ্ছে তোমার এক্সামে হয়, কোয়েশ্চেন এটাই থাকবে, এই টাইপের থাকবে, বুঝতে পারছো। তো তুমি যদি প্রসিডিওরটা বোঝো তাহলে কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে। যে এখানে দেখো এক্সাম্পলটা দেখো, অল মেন এন্ড মর্টাল, মানে কি প্রত্যেকটা কথাই তো সত্যি, ঠিক আছে। আগেগুলো দেখে এক্সামে দেখবে যে স্টেটমেন্ট যেগুলো আছে সত্যি কি না, ঠিক আছে। যদি সত্যি না হয় বা স্টেটমেন্ট অন্যগুলো আছে তার সাথে যদি না মেলে তাহলে কিন্তু সেটা ঠিক না, তার মানে সেটা অ্যান্সারের সাথে মিলবে না, তাহলে সেটা ভুল হবে, ঠিক আছে। তো এখন অল এর মেন ইজ মর্টাল বলছে, সব মেনই মানুষই। তারপরে দেখো আই এম এ ম্যান, আমিও একজন মানুষ, ম্যান আর সো আই এম মর্টাল, তো তার মানে আমি মর্টাল, মানে আমি মরণশীল। তো সেই হিসেবে কানেক্ট হয়ে যাচ্ছে সবগুলো, তার মানে এটা উত্তরটা ঠিক হবে, মানে অ্যান্সার অপশন ডি হবে। এইভাবে কিন্তু করতে হবে। এই এক টাইপের স্টেটমেন্ট গেল। পরের পেজে আসো, দেখো প্রিমাইসিস অনে বলছে অল ডগস আর ড্রাগন, পরের পেজে চলে আসো, স্টেটমেন্ট গুলো দেখো তাহলে দ্রুত বুঝতে পারবে সহজে।
মানে কি সব কুকুর হচ্ছে ড্রাগন, বোঝাচ্ছে এরকম। দেখো এটা তুমি আবার জেনারেলি বুঝতে যাও না, তাহলে কিন্তু আবার জিনিসগুলো মাথায় চলে আসবে, ওই উল্টো পাল্টা হয়ে যাবে। যে সব মানুষ মানে ধরো সব কুকুর কি করে ড্রাগন হয়, কুকুর আলাদা জিনিস, ড্রাগন আলাদা জিনিস, তো ওইভাবে দেখা যাবে না এটা, ঠিক আছে? ওগুলো কি ছিল আগের চ্যাপ্টারে ছিল, ঠিক আছে? এখন এখানে যে হিসাবে স্টেটমেন্ট দিয়েছে তো সেই হিসাবে তোমার বুঝতে হবে তার সাথে কানেক্ট করে, ঠিক আছে? কারণ চ্যাপ্টারে ওই জিনিসগুলো ভাগ ভাগ আছে, তো ওই জিনিসগুলো এক এক যে টাইপের যে চ্যাপ্টার পড়ছো সেটা সেই অবধি মাথায় রাখো, তারপরে চ্যাপ্টারে গিয়ে নতুন করে কিন্তু মাথায় নিয়ে ঢুকতে হবে জিনিসগুলো, নাহলে কিন্তু গুলিয়ে যাবে। তো অল ড্রাগনস আর বার্ড, পরের লাইনে কি বলছে দেখো, প্রেমিসেস খুঁজে পেয়েছো তোরা? কি কি বলছি আমি, এই যে পরের পেজে, এই যে উপরে, কারণ এই এক্সাম্পল গুলো হচ্ছে ডেঞ্জারাস আসল জিনিস, কারণ ঠিক আছে তোমার এক্সামে এগুলো আসবে, এখানে এই যে গাদা গাদা যেসব জিনিস লেখা এসব কিছু আসবে না। যে অল ডগস আর ড্রাগন মানে কি প্রত্যেকটা কুকুরই হচ্ছে ড্রাগন। আবার কি বলছে, প্রেমিসে টু বলছে, প্রেমাইস টু তে বলছে অল ড্রাগনস আবার বার্ড, মানে কি সব ড্রাগনকে আবার বলা হচ্ছে বার্ড, ঠিক আছে? তো তাহলে কনক্লুশন হচ্ছে অল ডগস আর বার্ডস, তার মানে কি অল ডগস আর বার্ড বোঝাচ্ছে, অল ডগস আর ড্রাগন, ড্রাগনতে আবার বার্ডস বোঝাচ্ছে, তার মানে কিন্তু আবার অল ডগস আর বার্ড, এখানে হ্যাঁ স্টেটমেন্ট কিন্তু তিনটেই ঠিক আছে। কি করে দেখো এই জিনিসটা, মানে দেখো সব কুকুর হচ্ছে ড্রাগন, ঠিক আছে? প্রথমে স্টেটমেন্ট, ঠিক আছে? তার মানে কি কুকুর মানে ইজ ইকুয়াল টু ড্রাগন। আবার কি, আবার অল ড্রাগন মানে বার্ড, মানে সব ড্রাগন মানে হচ্ছে সব পাখি, ঠিক আছে? তো তার মানে আমরা কি বুঝে গেলাম, ড্রাগন মানে হচ্ছে সব পাখিও। আবার কি বলছে দেখো, অল ডগস আর বার্ড, তো তার মানে অল ডগস মানে সব কুকুরও পাখিও, সব কুকুর পাখি, কারণ কি দেখো এখানে আবার ড্রাগন বলতে পাখি বোঝাচ্ছে, আর উপরে কিন্তু আবার বলে দিয়েছে ডগ মানে হচ্ছে ড্রাগন, তো তাহলে ডগ মানে পাখিও, সেই হিসাবে স্টেটমেন্ট কিন্তু ঠিক, বুঝতে পেরেছো? রাখি স্টেটমেন্টের সাথে মিল, কারণ দেখো উপরে বলে দিয়েছে ডগ মানে ড্রাগন, ডগ মানেই মানে কুকুর মানেই ড্রাগন, ঠিক আছে? আবার বলে দিয়েছে ড্রাগন মানে আবার বার্ড, তো যেহেতু ড্রাগন মানে বার্ড, তো তাহলে বার্ড আর ড্রাগন একই জিনিস আবার, তাহলে আর ড্রাগন আর কুকুরও একই, তো সেই হিসেবে অল ডগস আর বার্ড, তো সেই হিসেবে কিন্তু এরা সাথে সাথে মিলে গেছে। হ্যাঁ, তো এই টাইপেরই কিন্তু থাকে কোশ্চেনে, কোশ্চেনে ডাইরেক্ট। নেক্সট আসছে দেখো যে প্রেমিস টু নিচেরটা দেখো যে অল ডগস আর অ্যানিমাল, অল কুলিজ আর অ্যানিমাল, আর অল কুলিজ আর ডগ, তো এটাও ঠিক একই জিনিস, সেই হিসেবে কিন্তু মিলে যাচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু এখানে পরপর রয়েছে। তো সেই ব্যাপারটা গেল, এইবার গেল হচ্ছে তোমার ইন্ডাকটিভ রিজনিং, সেটা কি বলছে দেখো যে মোস্ট প্রিমাইস ওয়ানে দেখো যে এই পেজের লাস্টে, এই যে মোস্ট পিকক আর মোস্ট পিকক ইট ওটস, মানে প্রায় যে সকল পিকক মানে থাকে ময়ূরগুলো ওট খায়। দিস বার্ড ইজ এ পিকক, এই পাখিটা হচ্ছে একটা পিকক। দাস প্রবাবলি দিস বার্ড ইটস ওট, তার মানে আশা করা যাচ্ছে এই বার্ডটাও ওট খায়, ঠিক আছে? মানে এই পাখিটা ওট খায়, তো সেই হিসেবে কিন্তু কনক্লুশন দেখো অপশন দিয়ে দেওয়া রয়েছে যে ট্রু প্রেমিসেস ট্রু কনক্লুশন, ফলস প্রেমিসেস ফলস কনক্লুশন, আর ফলস প্রেমিসেস ট্রু কনক্লুশন, ঠিক আছে? তো এই টাইপেরই থাকে কিন্তু অপশনে দেওয়া, তো সেই হিসাবে যেটাতে এ বি সি ডি এভাবে চুজ করতে হবে, তো যেটার সাথে তোমার এখানে কানেক্ট হচ্ছে তো সেই হিসাবে তোমার সেটা চুজ করে রাইট অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু এই টাইপের কোশ্চেন গুলো তোমার থাকে। আর ওইখানে অপশন গুলো কিরকম থাকে দেখো, এই যে 1 2 3, এই যে ট্রু প্রেমিসেস ট্রু কনক্লুশন, ফলস প্রেমিসেস ফলস কনক্লুশন, আর ফলস প্রেমিসেস ট্রু কনক্লুশন, এরকম টাইপের থাকে, মানে একই জিনিসের যে স্টেটমেন্ট গুলো একটার সাথে একটা কানেক্টেড হচ্ছে কিনা, আর কানেক্টেড হচ্ছে এই টাইপের জিনিসটা তুমি যখনই স্টেটমেন্ট করে বুঝতে পারবে তখনই তার উপর ডিপেন্ড করে তোমার অ্যান্সারটা এখানে করতে হবে, বুঝতে পারছো? এখানে আলাদা করে বানানোর কিছু নেই, কারণ এখানে স্টেটমেন্ট যা আছে তুমি যেটা পড়ছো তার উপর ভিত্তি করে স্টেটমেন্টের অ্যান্সার গুলো করতে হবে, ঠিক আছে? বাইরে আর কিছু ভাববে না যে সত্যি সত্যি কি এরকম হয়, বা এরকম তো জীবনে হতে পারে না, কুকুর কি করে মানুষ হচ্ছে, আবার মানুষ কি করে কুকুর হচ্ছে, এই সব তুমি যদি ভাবতে থাকো তাহলে কিন্তু সেগুলো অ্যান্সার ভুল হয়ে যাবে। স্টেটমেন্টে যা বোঝাচ্ছে তার উপর ভিত্তি করে তোমার অ্যান্সারটা লিখতে হবে, তার জন্য তুমি বাইরে কখনো ভাববে না যে কুকুর কি করে মানুষ হয়, আবার মানুষ কি করে কুকুর হচ্ছে, এটা তো জীবনে সম্ভব না। তুমি যদি এইভাবে ভাবো তাহলে কিন্তু এই কোশ্চেন গুলো একটাও তুমি অ্যান্সার করতে পারবে না, স্টেটমেন্টে কি রয়েছে তার উপর ভিত্তি করে হচ্ছে তুমি নামাবে, ঠিক আছে? কারণ এই চ্যাপ্টারটাই এই টাইপের, বুঝতে পেরেছো? মানে জেনারেল জিনিসের সাথে কিন্তু ই করলে হবে না, এটা মানে কানেক্ট করলে হবে না, স্টেটমেন্টে কি বলছে তার সাথে কোনটা কানেক্ট হচ্ছে তার উপর বেস করে তোমার অ্যান্সার গুলো করতে হবে, রাখি বুঝতে পারছো? তো তার জন্য এটা তোমার কনফিউজ করার জন্য হচ্ছে এই টাইপের কোশ্চেন গুলো এখানে থাকে, মানে এই চ্যাপ্টারই হচ্ছে এই টাইপের।
বুঝতে বুঝতে পেরেছো নাকি? তো এই দেখো যে জিনিসগুলো আমরা বললাম, তো সেটাই কিন্তু আস্তে আস্তে তুমি যদি বলো সিস্টেমেটিক্যালি একটা কি বলে এটা প্যারা অনুযায়ী করা রয়েছে। দেখো 6.6 পেজে, পরের পেজে চলে আসো। একদম সিস্টেমেটিক ওয়েতে আমরা যা যা করলাম সেই জিনিসটাই এখানে ছবি সহ এখানে বলে দিয়েছে। এই ছবিটা দেখো, তাহলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যেখানে আমরা যা যা করেছি সেই জিনিসগুলো একটা সিস্টেমেটিক্যালি তোমার ভালো ভালো শব্দ দিয়ে তারপর বোঝাচ্ছে যে আর্গুমেন্ট, যে কোনো একটা আর্গুমেন্ট কি করে আসে। তো সেটা দেখো ডিডাকটিভ আর ইন্ডাকটিভ দুটো ভাগে ভাগ করা যায়। পরের পেজে পেয়েছো? পরের পেজটা দেখো, যে এই পেজটা দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি এতক্ষণ ধরে আমরা যা বললাম ওই জিনিসটাই ছবি আকারে এখানে বলেছে। যে সেটাকে ডিডাকটিভ তোমার ভ্যালিড আর ইনভ্যালিড দুই ভাবে বলা যায়। হ্যাঁ, তো এটা দেখো, তো তাহলে বুঝতে পারবে। তারপর ভ্যালিড এর মধ্যে সাউন্ড, যে সেটা কি ঠিকঠাক সাউন্ড করছে, মানে সাউন্ড করছে মানে এখানে কি বোঝাচ্ছে, মানে মানুষ কি সত্যি কুকুর, বা কুকুর কি সত্যিই মানুষ। এটা যদি সাউন্ড সাউন্ড বলতে বোঝাচ্ছে হ্যাঁ সঠিকভাবে, মানে জেনারেলি আমরা দেখি তার সাথে ঠিক আছে। আর আনসাউন্ড মানে মানে জেনারেলি আমরা যা দেখি তার সাথে ঠিক নেই, ঠিক আছে। তার মানে দুই টাইপের কিন্তু হতে পারে। তো পজিটিভ হোক বা নেগেটিভ হোক, দুটোই কিন্তু এখানে ভ্যালিড, ঠিক আছে। এই দেখো ভ্যালিড হতে রয়েছে। আর এখানে ইনভ্যালিড যে পার্টটা রয়েছে মানে আনসাউন্ড, যেটা কোনোভাবে কানেক্ট করা যায় না, সেটাকে ইনভ্যালিড বলছে। তো এইখানে ওই যে যা আমরা এতক্ষণ ধরে দেখলাম এই চ্যাপ্টারে, তো সেটাই এখানে ডিটেলসে একেবারে শর্টে ছবি আকারে বলে দিয়েছে, ঠিক আছে। যাতে তুমি টু দ্য পয়েন্টে মাথায় রাখতে পারো। এত সংজ্ঞা টঙ্গা দেখার কোনো নেই। এই ছবিটা মাথায় রাখলে তার সাথে তুমি তাহলে বুঝতে পারবে যে কোন জিনিসটা ভ্যালিড আর কোন জিনিসটা ভ্যালিড না। মানে এর পুরোটাই কিন্তু রাখি ডিপেন্ড করছে তোমার কোশ্চেনে কি চাইছে বা কোশ্চেনে কি বলছে। কারণ এখান থেকে এই টাইপের কোশ্চেন অবভিয়াসলি থাকে এবং থাকবে, ঠিক আছে। তো তাহলে এই কোশ্চেন গুলো করার সময় জেনারেল নলেজ বা জেনারেল জিনিস মাথা থেকে বের করে দিতে হবে, ঠিক আছে। কোশ্চেনে কি বলছে তার উপর বলতে হবে যে মানুষ হচ্ছে ধরো কি বলবো, মানুষ হলো কুকুর, আবার কুকুর হলো মানুষ, অতএব সব মানুষই কুকুর। এই ধরনের স্টেটমেন্ট থাকবে। তো সবই ঠিক, ঠিক আছে। জেনারেলি ওতে ভাবতে যাবে না, স্টেটমেন্টে যা বলছে সেই হিসাবে ভাবো, তো সেই হিসাবে করতে হবে এবং এইভাবে কিন্তু কোশ্চেন গুলো থাকবে। তো এই যে যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা তুমি দেখলে অটোমেটিক্যালি তোমার ক্লিয়ার হয়ে যাবে যে আমরা এতক্ষণ ধরে যা দেখলাম সেইটাই রয়েছে এই চার্টে। ওকে, তো এই ব্যাপারটা গেল। নেক্সট আছে দেখো প্রপোজিশন, ঠিক আছে। দেখো 6.7 পেজে প্রপোজিশনের কথা বলছে। দেখো অল ব্যাটস আর বয়েজ, মানে অল ব্যাটস আর বয়েজ আর সাম প্লেয়ার্স আর ডক্টরস। তো এখানে দেখো দুটো স্টেটমেন্ট আছে, দুটো কিন্তু দুই রকমের। তো এইখানে এই কোশ্চেনটা মানে এই প্যাটার্নটা এই এই স্টাইলেই চলবে, ঠিক আছে। দেখো ওই যে নিচে আবার একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা দেখলে তুমি এক্স্যাক্টলি টু দা পয়েন্টে বুঝতে পারবে যে আমি কি বুঝাচ্ছি। এই যে যে বড় একটা যে আমরা ছবি আঁকলাম সেটার মধ্যে সবই অ্যানিমাল আসছে, ঠিক আছে। তার মধ্যে মাঝখানে একটা দিয়েছে কি একটা গোল রয়েছে, তো সেখানে কি ক্যাট ক্যাট রয়েছে, তো ক্যাটও তো একটা অ্যানিমেল, ঠিক আছে। তো তার জন্য কিন্তু ওটার মধ্যে রয়েছে এটা, ঠিক আছে। ছবিটা দেখো তাহলে বুঝতে পারবে। এই যে ছবিটা, ঠিক আছে, দেখতে পাচ্ছ তো এখানে ছবিটা রয়েছে কি দেখো অ্যানিমাল, মানে কি জীবজন্তু, জীবজন্তু দিয়ে পুরো একটা সার্কেল করছে। তো তার মানে কি ক্যাটও কিন্তু একটা অ্যানিমাল জীবজন্তু, তার জন্য ওটার মধ্যে দিয়েছে। এখন অ্যানিমালের মধ্যে যদি ধরো কোনো জড় পদার্থ দিত, যদি কার, ঠিক আছে, কার যদি এখানে অপশনে থাকতো, তাহলে কার কিন্তু দেখো এর মধ্যে থাকতো না, ঠিক আছে। কার তাহলে এই জায়গাটায় বাইরে হতো, এই জায়গায়, ঠিক আছে, কারণ অ্যানিমালের মধ্যে এখানে পড়ছে না। ক্যাট কিন্তু অ্যানিমালের মধ্যে আসছে, ক্যাট বা ডগ বা হেন যা কিছু দিকে এর মধ্যে আসবে অ্যানিমালের মধ্যে। কিন্তু যদি দেখো কার দিল বা প্লেন দিল, তাহলে এই জিনিসটা এই বাইরে চলে আসছে, কারণ এর সাথে কিন্তু কানেকশন নেই কোনো। তো এই যে যে জিনিসটা, এটা হচ্ছে তোমার প্রপোজিশন বলে, ঠিক আছে, ওর সাথে কানেক্ট করছে কিনা, মানে একই ফ্যামিলির কিনা। ঠিক আছে, যেরকম দেখো 2 নম্বরে 6.8 পেজে যাও, দেখো কি রয়েছে, দেখো ফিশ আর বার্ড, ঠিক আছে। ছবি দেখো, ছবিগুলো আগে দেখো। এই চ্যাপ্টার গুলোতে ছবি আগে দেখলে সহজে বুঝতে পারবে। আর একই জিনিস বারবার 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 খালি ডায়লগ গুলো দেওয়া আছে এই চ্যাপ্টার, বুঝতে পারছো। খালি পেজ দেখে লাভ নেই, এখানে মেইন কনসেপ্টটা এখানে বোঝা দরকার, তাহলে তুমি সহজে জিনিসটা মাথায় থাকবে। নাহলে ওই বড় বড় 4 5 6 লাইনের তোমার সংজ্ঞা দেখলে কিছু মনে থাকবে না। এই ছবিটা দেখো, দেখো যে ফিশ আর বার্ড খুঁজে পেয়েছো নাকি? তো ফিশ কি, ফিশ মানে হচ্ছে মাছ, আর বার্ড কি পাখি। দুটো কিন্তু দুই টাইপের জিনিস, তার জন্য পুরো আলাদা রয়েছে, একই সার্কেলের মধ্যে কিন্তু কানেক্টেড নেই। হ্যাঁ, তার মানে কি দুটো আলাদা জিনিস, তার জন্য কিন্তু আলাদা রয়েছে। তার ডান দিকে একটা ছবি দেখো, ফুলিশ আর মেন, পেয়েছো? তো এটা দেখো ওর মধ্যে কিন্তু কানেক্টেড রয়েছে। তার মানে কি, লজিক্যালি ভাবো এখানে যে জিনিসটা, মানুষ কিন্তু বোকাও হতে পারে আবার চালাকও হতে পারে। তো
তো তার জন্য ওই যে যে একটু ফাঁকা জায়গা দেখেছো, ওইটার মধ্যে দিয়ে গিয়েছে, তার মানে কানেক্টেড। মানে কিছু কিছু মানুষ কিন্তু বোকা, ঠিক আছে। এই দেখো ওই যে সেটা হচ্ছে, এই যে কিছু কিছু মানুষ হচ্ছে ওই যে ফাঁকা জায়গাটা, এইটা, তো তার জন্য কানেক্টেড রয়েছে, মানে ওর মধ্যে দিয়ে গেছে। কিন্তু এখানে মেন ছাড়া আবার অন্যান্য কিছু যদি দিত তাহলে পুরো আলাদা থাকতো, কিন্তু কিছু কিছু মেন তো আমরা জানি কেউ কেউ বোকা বা কেউ কেউ চালাক, তো সেই হিসেবে কিন্তু ওই জন্য ওই জায়গাটা কিন্তু ভাবে কানেক্টেড করে দিয়েছে। ওই যে যেটা আমরা দেখো আগের চ্যাপ্টারে করেছিলাম, যে একটা ক্লাসে যে 50 জন শিশু রয়েছে, তার মধ্যে 50 জন বাংলায় পাশ করেছে, আবার 30 জন ইংলিশে পাশ করেছে, আর 20 জন বাংলা ইংলিশ দুটোই পাশ করেছে। তো সেই 20 জন হচ্ছে কারা, ওই যে মাঝখানের জন, যারা দুটো জায়গায় পাশ করেছে, ঠিক আছে। ওই যে মাঝখানে যে এই যে যেটুকু জায়গা, এই যে ওই যে এই জায়গাটুকু, ঠিক আছে। তো এই জিনিসটাই কিন্তু এখানে রয়েছে এই চ্যাপ্টারে, এই জিনিসটাই তোমার এখানে ডিসকাস করা রয়েছে। তো তার জন্য তুমি, আমি বলছি যে তুমি যদি ছবি দেখো না, ছবিগুলো দেখলে সহজে কিন্তু তুমি বুঝতে পারবে, ঠিক আছে। তো এই ব্যাপারটা গেল। তো এরপরে দেখো হ্যাঁ, ইউনিভার্সাল পজিটিভ, ওই চেয়ার ইজ টেবিল, হ্যাঁ এগুলোই আমরা বললাম, অ্যানালিটিক্যাল মেথড। আর ওকে, এরপরে দেখো এরপরের দিকে আসো। হ্যাঁ, এই জিনিসগুলোই আমরা এতক্ষণ ধরে দেখলাম, ওইটাই রয়েছে এখানে। এরপর হচ্ছে 6.13 পেজে চলে আসো। এই যে যে চার্টটা, এই চার্টটা একটু মাথায় রাখো, ধরো তুমি সূত্রের মতো হিসেবে দেখতে পারো, তাহলে তোমার জিনিসগুলো সহজে মনে থাকবে। 6.13 পেজে চলে আসো, দেখবে একটা সূত্রের মতো রয়েছে, টেবিল, রুলস অফ সিগোলিজম। এই যে তুমি থিওরি মতো করে দেখো যে ইউনিভার্সাল পজিটিভ মানে কি, সদা চিরন্তন সত্য, যেরকম পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এরকম টাইপের যে সকল ডায়লগ আছে, ঠিক আছে। তারপর ইউনিভার্সাল এন্ড নেগেটিভ, ঠিক আছে, যেটা ধরো নৌকা সবসময় জলেই চলবে, নৌকা রাস্তার উপর দিয়ে চলবে না, ঠিক আছে, এরকম জিনিস। মানে যদি স্টেপ ধরো এরকম কোন ডায়লগ থাকলো যে নৌকা রাস্তার উপর দিয়ে চলে, তার মানে কি এটা হচ্ছে ইউনিভার্সাল ভুল কথা, তাই না, যে নৌকা কখনো কিন্তু রাস্তার উপর দিয়ে চলবে না, ঠিক আছে, বা জাহাজ কখনো তোমার হাইওয়ের উপর দিয়ে চালাবে না, ইউনিভার্সালি ভুল কথা এটা। আর ইউনিভার্সাল ট্রুথ কি, যেরকম ধরো সূর্য পূর্ব দিক থেকে ওঠে, এই যে টাইপের গুলো, তখন এই যে দেখো ইউনিভার্সাল পজিটিভ হলে এ, আর ইউনিভার্সাল নেগেটিভ হলে ই, এরকম যে যে টার্ম গুলো, এই টার্ম গুলো তোমার, এটা হচ্ছে বেসিক্যালি তোমার যদি বলো যে সূত্র, এই চ্যাপ্টারের সূত্র হচ্ছে এই শর্ট হিসাবে। আর তাও তুমি লজিক্যালি জিনিসগুলো ভেবে দেখতে পারো যে কোশ্চেনে কোন জিনিসটা বলেছে, সেই স্টাইলে হচ্ছে তোমার ভাবতে হবে, ওটাই মানে মাথায় রাখতে হবে। বেশি জিনিস এখানে ভাবলে কিন্তু তুমি কোশ্চেন আনসার ভুল করবে, কারণ এখানে যতটুকু কোশ্চেনে তোমাকে ভাবাচ্ছে ওইটুকুই ভাববে। বেশি ভাবতে গেলে ওই যে জিনিস আমি বললাম যে মানুষ কি করে কুকুর হয়, আবার কুকুর কি করে মানুষ হচ্ছে, এটা কি কোনোদিন সম্ভব? এইভাবে তুমি যদি ভাবতে যাও কিন্তু সবই অ্যান্সার ভুল করবে, এখানে পাশ করার কোনো সিন নেই, ঠিক আছে। কোশ্চেনে যেভাবে বুঝাচ্ছে তোমার সেইভাবে বুঝতে হবে এখানে। ওকে, তো সেই পুরো সূত্রটা হচ্ছে এই জায়গাটা, এই যে যে 3টে লাইন রয়েছে এখানে তুমি দেখলে, এবং শর্টে অ্যান্সারে কি বলে, তো সেই জিনিসটা মাথায় রাখতে হবে এখানে, ঠিক আছে। বেশি জিনিস বেশি বেশি ভিতরে ঢুকে গেলে অ্যান্সার ভুল হবে। তো তার জন্য এখানে দেখো যে চারটা রয়েছে, পেয়েছো, রাখি চারটা খুঁজে, ওই চারটা একটু দেখো, তাহলে তুমি কিন্তু মনে রাখতে পারবে খুবই সহজে। আর যেহেতু এই চ্যাপ্টারে কি বলেছে, ওই জিনিসটাই তোমার চ্যাপ্টারে শর্টে কিন্তু এখানে রয়েছে। যেটুকু বোঝাচ্ছে সেইটুকুই বুঝবে, বেশি বুঝতে মানে বেশি মাথায় নিতে গেলে, মানে ধরো বেশি মাথায় নিতে মানে বেশি ডেপথ দেখতে গেলে জিনিসটা ভুল হয়ে যাবে। তো তার জন্য কোশ্চেনে কি বলছে, শুধু ওইটুকু অবধি ভাববে, বেশি দূর ভিতরে ভাববে না, তাহলে কিন্তু তুমি যে কোশ্চেনে যা চাচ্ছে তার বাইরে তুমি চলে যাচ্ছ, তাহলে কোশ্চেনের অ্যান্সার কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। তো এই ব্যাপারটা রয়েছে। তো এখানে কিন্তু এই চ্যাপ্টারটা মানে এখানে গেল, এখানে কিন্তু এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে অবশ্যই, আর কিছু এখান থেকে দরকার নেই। এই চ্যাপ্টার মানে ওই তার জন্য এটা মার্ক করে রাখো, ঠিক আছে, রাখি এই যে যে লিস্টটা, তাহলে কিন্তু তোমার জিনিসটা মনে থাকবে। এরপরে দেখো যে জিনিসটা আমাদের ঢোকা দরকার, যে জিনিসটা তোমাদের ওকে, এরপর দেখো 6.16 পেজে চলে আসো, এ টাইপ আর ই টাইপ। দেখো 6.16 পেজে এই টাইপটা, এই জিনিসটা খুব ভাইটাল। যা বললাম এটা একটা তোমার সূত্রের মতো করে তুমি দেখতে পারো, এই যে যে পেজটা দেখো একটা চার্ট আছে, তো এই চার্টে কি, এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে, পেয়েছো, এই যে জিনিসটা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেখো কি বলেছে 6.16 পেজে, যে অল ডায়মন্ডস আর প্রেসিয়াস স্টোন, মানে কি প্রত্যেকটা হিরে হচ্ছে খুবই দামি পাথর, তাই না। এই একটা থাকলো, আবার সাম ডায়মন্ডস আর নট প্রেসিয়াস স্টোন, দুই ধরনের স্টেপ বলছে, দুটোই কিন্তু সেই হিসাবে ঠিক, সেই হিসাবে বোঝাচ্ছে, ঠিক আছে। অল মেন আবার আর অনেস্ট, মানে এখানে বোঝাচ্ছে সব
মানুষই হচ্ছে সৎ। ঠিক আছে, একটা স্টেটমেন্ট দিচ্ছে, আবার এক পাশে দিচ্ছে সাম মেন আর নট অনেস্ট, এটাও কিন্তু ঠিক। ঠিক আছে, তো এখানে এ টাইপ আর ও টাইপ দুই টাইপের বলা হচ্ছে, তো যেটা যেভাবে বলছে সেইটা সেই টাইপটা সেই হিসাবে নিতে হবে। তো তোমার কোশ্চেনও কিন্তু এই টাইপের থাকবে, যে যেখানে তোমার কোশ্চেনটা যেভাবে বোঝাচ্ছে তোমার সেইভাবে বুঝতে হবে, আর ততটুকুই মাথায় রাখতে হবে। বেশি নিতে গেলে ওই যে যেটা বললাম তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ওই যেটা বললাম যে মানুষ কি কখনো কুকুর হয়, আবার কুকুর কি কখনো মানুষ হয়, এরকম তুমি যদি লজিক্যালি ভাবতে চাও ভুল হয়ে যাবে। স্টেটমেন্ট কি দিচ্ছে সেইটুকুই তোমার ধরে ওইটুকুই মাথায় রাখতে হবে এবং তার উপর বেস করে অ্যান্সারটা করতে হবে। ওকে, তারপর দেখো যে অন্য ডায়মন্ডস আর প্রেশিয়াস স্টোনস এই টাইপে বোঝাচ্ছে, মানে কোনো ডায়মন্ডই দামি পাথর না, আবার সাম ডায়মন্ডস আর প্রেশিয়াস স্টোনস, তো দুই টাইপের ডায়লগ দিচ্ছে। তো এটা কিন্তু দুইটাই দুই হিসাবে ঠিক, সেই হিসাবে যেরকম টাইপের তোমার কোশ্চেন আসবে সেই হিসাবে তোমার করতে হবে। যে নো ম্যানার অনেস্ট, কোনো লোকই সৎ না, আবার সাম ম্যানার অনেস্ট মানে কেউ কেউ মানে কোনো কোনো ব্যক্তি আর কি সৎ। ঠিক আছে, এই যে স্টেটমেন্টটা এইটাও তুমি মাথায় রাখবে সেই হিসাবে, তাহলে তোমার কিন্তু কোশ্চেন অ্যান্সার গুলো করতে সুবিধা হবে। তুমি যদি প্রিভিয়াস এর কোশ্চেন গুলো দেখো, যেটা আমি তোমাকে দেখো বই কিন্তু বহু আগে কিনতে বলেছি, ওখানে কিন্তু দেখবে এই টাইপের কিন্তু কোশ্চেন আছে, এবং এগুলো কিন্তু আমাদের করতে হবে কোথায়, নেটের এক্সামে। ঠিক আছে, তো এই ব্যাপারটা এখানে গেল। নেক্সট আসছে দেখো মেইন জিনিস যেটা, ওকে, অ্যাজাম্পশন আর স্টেটমেন্ট। তো ওই যে যেটা অ্যাজাম্পশন আমি করে নিলাম, যেইভাবে অ্যাজাম্পশন আমরা করেছি, তো তার মধ্যে হচ্ছে তার উপর ভিত্তি করে এটা হচ্ছে করতে হবে। অ্যাজাম্পশন মানে কি, আমি যে জিনিসটা ভেবে নিয়েছি তার উপর সেই স্টেপ গুলো নেওয়া। ওকে, আর তারপর হচ্ছে তোমার স্টেটমেন্ট মানে কি, যেটা বলা রয়েছে। স্টেটমেন্ট মানে কি, মানে ধরো কোন একটা জিনিস বলছে, ধরো তুমি ধরো দুজনে মিলে ওরা ঘুরতে গেছে, ঠিক আছে, সকালবেলা, এটা কি একটা স্টেটমেন্ট, দুজন মিলে ওরা সকালবেলা ঘুরতে গেছে। আর অ্যাজাম্পশন মানে কি, ওরা কি দুইজন মিলে কালকে সকালে ঘুরতে যেতে পারে, এটা মানে কি তুমি অ্যাজাউম করে নিচ্ছ, মানে আজকে যেহেতু গেছে তো তার মানে তো কালকে ওরা কি যেতে পারে, আবার নাও কিন্তু পারে। ঠিক আছে, কিন্তু তাদের তুমি অ্যাজাম্পশন করছো। আর যখন ওরা সত্যি সত্যি ঘুরতে যাচ্ছে তাহলে তুমি ঠিক আছে এটা স্টেটমেন্ট, কারণ ওরা রেগুলারই ঘুরতে যায়। তো সেই হিসেবে হচ্ছে তোমার এইটা হচ্ছে তোমার অ্যাজাম্পশন আর স্টেটমেন্টের মধ্যে পার্থক্য। এই জিনিসটা এখানে রয়েছে দেখো 6.19 পেজে। রাখি, বুঝতে পারছো? যদি বুঝতে না পারো আমাকে কিন্তু সাথে সাথে বলবে, কারণ এই যে টু দা পয়েন্টে যেগুলো কিওয়ার্ড না, এগুলো হচ্ছে কিওয়ার্ড এই চ্যাপ্টার গুলোতে। তো এই কিওয়ার্ড গুলো যখন তুমি টু দা পয়েন্টে বুঝতে পারবে তাহলে সুবিধা হবে, কারণ আর এই টু দা পয়েন্টে বোঝাই হচ্ছে, আর আমাদের যখন জেনারেল লাইফের সাথে তুমি এই টু দা পয়েন্টে এই জিনিসগুলো বুঝবে তাহলে কিন্তু সুবিধা হবে বুঝতে। বইয়ে কিন্তু হাইপোথেটিক্যাল হাইফাই লেভেলের জিনিসপত্র দিয়ে প্রচুর বড় বড় তোমার সংজ্ঞা ফংজ্ঞা দিয়ে মাথা খারাপ করে দেবে, কিন্তু তুমি যখন রিয়েল লাইফের সাথে বুঝবে, রিয়েল লাইফের অনুযায়ী মাথায় নিবে জিনিসটা সিম্পল ওয়েতে, তখন কিন্তু সহজে বুঝতে পারবে এবং মাথাও মানে তাহলে আর জিনিসটা মানে ভুলে যাবে। ঠিক আছে, আমি তার জন্য স্টেটমেন্টটা বললাম যে স্টেটমেন্ট মানে কি আর অ্যাজাম্পশন মানে কি। স্টেটমেন্ট মানে হচ্ছে ওই তো ও দুজনে মিলে ওরা সকালবেলা জেনারেলি ঘোরে আর কি, ঠিক আছে, কারণ 2-3 দিন ধরে তুমি দেখেছো ঘোরে, তার জন্য তুমি এখনই বললে ওরা আজকে ঘুরতে যায়। ঠিক আছে, কিন্তু আর অ্যাজাম্পশন মানে কি, আজকে ঘুরতে যেতে ওরা পারে, ঠিক আছে, বা তোমার পরশুদিন ওরা ঘুরতে যেতে পারে, মানে তুমি এটা অ্যাজিউম করছো, এটা কিন্তু ঠিক না, আবার নাও হতে, ঠিক হতে পারে আবার নাও হতে পারে। ঠিক আছে, অ্যাজিউম করছো, তুমি ভেবে নিচ্ছ। তো এইটা হচ্ছে তোমার অ্যাজিউম আর স্টেটমেন্টের মধ্যে পার্থক্য। রাখি, ক্লিয়ার? এই জিনিসটাই হচ্ছে তোমার এই যে পরের 3-4 চ্যাপ্টার মানে লাইন মানে 3-4 পেজ ধরে এভাবে বলে গেছে যে অ্যাজাম্পশন এর কি মানে। আর হ্যাঁ, ঠিক আছে, তো এটা হচ্ছে মেইন ব্যাপার, এই জিনিসটা রয়েছে। নেক্সট তুমি চলে এসো 6.21 পেজে, যেটা বলেছে মুড আর ফিগার। তো মুড আর ফিগার বলতে কি বোঝাচ্ছে, মানে কি ধরনের কি টাইপের মুড আছে, আর ফিগার বলতে ওই যে যে টাইপের আমরা ফিগার বলেছি মানে চিত্র আঁকা, যে ওই যে ধরো ওই যে কজন পাস করলো আর কজন ফেল করলো, ঠিক আছে, তো সেই হিসাবে বা দুইজন বাংলায় পাস করলো আর তিনজন আবার বাংলাতেও পাস করেছে, ইংলিশেও পাস করেছে। তো ওই যে যে ফিগার, তো সেই হিসেবে এখানে ফিগারের কথা সেই হিসেবে কিন্তু এখানে পরপর বলা হচ্ছে। ঠিক আছে, তো আবার আবার এখানে দেখো ফিগার অ্যান্ড সিলোগিজম যে জিনিসটা রয়েছে এখানে পরপর প্রচুর হাইফাই লেভেলের ডায়লগ দেয় এখানে। ঠিক আছে, কিন্তু সেই হিসাবে তুমি অতটা ছবি টবি দেখে মানে ছবি সহ দেখবে তাহলে কিন্তু তোমার সহজে মনে থাকবে। ঠিক আছে, কিন্তু যখন এখানে তুমি ডিটেলসে ঢুকে মানে লাইন বাই লাইন পড়তে যাবে তখন কিন্তু বুঝতে একটু প্রবলেম হবে। তো তার জন্য দেখো যে জিনিসগুলো আমরা ছবি ওয়াইজ এখানে বললাম ওইভাবে জিনিসগুলো ভাবার চেষ্টা করবে। ঠিক আছে, বেশি লাইন ধরে ধরে সংজ্ঞা পড়তে গেলে কিন্তু তুমি অনেক মানে জিনিসটা বুঝতে প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, কারণ একটা অনেক ডেপথে যে জিনিসগুলো বলা রয়েছে যেগুলো সিম্পল ওয়েতে, যেটা দেখলাম যে আমরা সব জিনিসগুলো চ্যাপ্টারে যা যা আমরা করেছি ডেপথে কিন্তু সহজে লাস্টে গিয়ে ছবি এঁকে বলে দিয়েছে যে বেসিক্যালি জিনিসটা কি। তোমার ওই ছবিটা যখন তুমি গ্রাফস করতে পারবে অটোমেটিক্যালি, ডাইরেক্ট তুমি ছবিটাই দেখো তাহলে দ্রুত সহজে বুঝতে পারবে। ঠিক আছে, আর এখানে বারবার এখানে হাইফাই ল্যাঙ্গুয়েজ দিয়ে বড় বড় ওয়ার্ড দিয়ে তোমার এখানে পরপর তোমার সংজ্ঞা দেওয়া রয়েছে, যেটা কিন্তু
সেই হিসাবে কিন্তু মাথা এর হয়ে যেতে পারে, ঠিক আছে, দেখার সময়। তো তার জন্য এই হিসাবে সিম্পল হতে মাথায় রাখো, তাহলে কিন্তু তোমার সুবিধা হবে জিনিসটা বুঝতে, ঠিক আছে। নেক্সট তুমি দেখো যে জিনিসটা আমাদের মেইন ইম্পর্টেন্ট খুবই এখানে, একটু তুমি চলে এসো পরের পেজগুলোয়। 6.24 পেজে চলে এসো। দেখো, ইউজ অফ ইথোস, লোগোস, প্যাথোস টু টেস্ট আর্গুমেন্ট আর ফ্যালাসিস। একটু এই পেজটায় চলে আসো, তাহলে তুমি সহজে বুঝতে পারবে জিনিসটা। এটা মেইন ফান্ডামেন্টাল, ওই যে যেটা আমরা বলেছিলাম না সূত্র মতো, এখানে এই জিনিসটা একটু সূত্র মতো। 6.24 পেজে দেখো উপরের দিকে এই জিনিসটা চলে আসো। কোথায় গেল? এই যে, এই যে এই পার্টটায় চলে আসো। এই যে এইটা দেখো, তাহলে সহজে তুমি বুঝতে পারবে যে এখানে কি বোঝাচ্ছে। ইউজ অফ ইথোস, লোগোস, প্যাথোস টু টেস্ট আর্গুমেন্ট মানে কি, কোন একটা আর্গুমেন্টকে ঠিক বেঠিক না অন্য কিছু এখানে বলা হচ্ছে, সেটা বোঝার জন্য সহজে কি কি জিনিসে বুঝতে হবে। ইথোস এখানে মানে কি, ঠিক আছে, দেখো ইথোস মানে এখানে কি বোঝাচ্ছে দেখো, ফর এথিক্স, অথরিটি অ্যান্ড ক্রেডিবিলিটি। মানে কি, এথিক্স মানে কি, মানে নীতিগতভাবে সেই জিনিসটা ঠিক কিনা, ঠিক আছে। অথরিটি কোনো একটা প্রতিষ্ঠানের সাথে রিলেটেড কিনা, অ্যান্ড ক্রেডিবিলিটি মানে সেটা কি সত্যি তার ওই কাজ করার যোগ্যতা আছে, ক্রেডিবিলিটি আছে। তো সেই জায়গায় কিন্তু এখানে বোঝাচ্ছে ইথোস, মানে ইথোস ওয়ার্ডটা দিয়ে এই জিনিসটা বোঝাচ্ছে শর্টে। সিম্পল ওয়েতে বোঝো, তাহলে কিন্তু ধরতে তোমার সুবিধা হবে। তারপরে কি, লোগোস। লোগোস মানে কি বলতো, এখানে লোগোস মানে এখানে বোঝাচ্ছে কিন্তু লোগো না, মানে যেরকম অ্যাপেলের লোগো আছে তা কিন্তু এখানে সেই লোগো কিন্তু এটা না। এখানে লোগো বলতে বোঝাচ্ছে হচ্ছে অ্যান আপিল টু লজিক, মানে নীতিগতভাবে এটা ঠিক কিনা, মানে তার একটা কানেকশন আছে কিনা, সেই জিনিসটাকে কি বলে, লোগোস এখানে বোঝাচ্ছে, ঠিক আছে। অ্যাপেল বা স্যামসাং এর যে লোগো, এটা কিন্তু সেই জিনিস না, এটা কিন্তু পুরো আলাদা জিনিস। এখানে লোগো বলতে বোঝাচ্ছে তোমার লজিক্যালি সেই জিনিসটা ঠিক কিনা, লজিক্যালি কানেক্টেড কিনা, ঠিক আছে, মানে নৈতিকভাবে নীতিগতভাবে সেটা ঠিকঠাক কানেক্টেড আছে কিনা। বুঝতে পেরেছো, এটা হচ্ছে এখানে বোঝাচ্ছে। নেক্সট হচ্ছে তোমার দেখো প্যাথোস, মানে আন আপিল টু ইমোশন, মানে তুমি ইমোশন ফিল করো কিনা তার সাথে। হ্যাঁ বলো, হ্যাঁ কি কোশ্চেন আছে বলো রাখি। আচ্ছা, ও মানে তিনটে ওয়ার্ডের মানে ইথস। ইথোস মানে দেখো তুমি পেয়েছো তো 6.24 পেজে। ইথোস মানে হচ্ছে ফর এথিক্স, অথরিটি অ্যান্ড ক্রেডিবিলিটি। ইথোস মানে হচ্ছে তোমার নীতিগতভাবে সেটা ঠিক কিনা, এথিক্স মানে কি, নীতিশাস্ত্র, তাই না। আর অথরিটি কোনো একটা প্রাতিষ্ঠানিক ভাবে তার সাথে কানেক্টেড আছে কিনা, বা সংযুক্ত আছে কিনা। অর ক্রেডিবিলিটি মানে তার যোগ্যতা আছে কিনা সেটা করার। তো এই টাইপের যে জিনিস বোঝাচ্ছে সেটাকে হচ্ছে তোমার এথোস বলে। এথোস মানে হচ্ছে এই তিনটে জিনিস বোঝাচ্ছে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে, তাহলে তোমার মনে থাকবে। নেক্সট আসছে কি দেখো, লোগোস। লোগোস মানে হচ্ছে তোমার লজিকের সাথে সেটা ঠিক আছে কিনা, দেখো যে অ্যান আপিল টু লজিক মানে নীতিগতভাবে সেটা ঠিক কিনা, সেক্ষেত্রে সেটাকে হচ্ছে তোমার লোগোস বোঝাচ্ছে। এই লোগোস মানে কিন্তু যেটা বললাম অ্যাপেল বা স্যামসাং এর লোগো না, এটা হচ্ছে তোমার নীতিগতভাবে সেটা ঠিক আছে কিনা সেটা বোঝাচ্ছে। নেক্সট হচ্ছে তোমার পাথোস, মানে অ্যান আপিল টু ইমোশন, মানে ইমোশনালি তুমি কানেক্টেড কিনা, বা তার সাথে কানেক্টেড কিনা, কোনো একটা কিছুর সাথে কানেক্টেড কিনা, সেটাকেই তোমার কিন্তু প্যাথোস বোঝাচ্ছে। ইমোশন মানে কি, এখানে তোমার যে ধরো অভিব্যক্তি, সোজা বাংলায় যেটা অভিব্যক্তি বোঝায়, ঠিক আছে, সেটাকে কিন্তু প্যাথোস বলেছে। তো এই যে তিনটে ওয়ার্ড, এই তিনটে ওয়ার্ডের মানেটা মাথায় রাখলে তোমার কিন্তু পুরো জিনিসটা হয়ে যাবে, ঠিক আছে। তার জন্য আমি ওয়ার্ড টু ওয়ার্ড ধরে ধরে বললাম। এইখানে ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে এটা, মানে এই চ্যাপ্টারে এইখানটায়, মানে এখানে ধরো 4-5 পেজ ধরে যা যা রয়েছে। রাখি, ওয়ার্ড বুঝতে পেরেছো? এই তোর জন্য এই তিনটে ওয়ার্ড কি, আর এই তিনটে ওয়ার্ড গুলো মানেটা একটু মাথায় রাখবে। সিম্পল হয়তো তোমার কিন্তু চলে আসবে জিনিসটা। বুঝতে পেরেছো রাখি? বুঝতে না পারলে বলো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। কারণ এই জিনিসগুলো তুমি যত টু দা পয়েন্ট এক্স্যাক্টলি বুঝতে পারবে, যে কোনো টাইপের কোশ্চেন ধরতে তোমার সুবিধা হবে। আর কোশ্চেন যখনই তুমি ধরতে পারবে, তা তার অ্যান্সারটা তোমার চুজ করতে একদম সুবিধা হবে। আর অ্যান্সার চুজ করতে পারলে, স্যার পেরেছি বুঝতে, আচ্ছা আচ্ছা, আর অ্যান্সার বুঝতে পারলে তুমি, তাহলে তো তুমি ওখানে অমিট করতেই পারছো, মানে আর দেখো যে অপশন গুলো আছে, তো সেই অপশন থেকে তুমি বাদ দিতেই পারছো যখন তুমি বুঝতে পারছো। আর যেহেতু সব থেকে মেইন জিনিস হচ্ছে, আমাদের নেট এই এক্সামে কোনো কিন্তু মাইনাস নেই, কোনো হলে অন্যান্য এক্সাম হলে অবস্থা খারাপ হয়ে যেত। তো যেটা কয়েক বছর আগে আমি যেটা শুনেছিলাম, ধরো 7-8 বছর আগে ছিল, ঠিক আছে, মাইনাস। তো ধরো 7-8 বছর আগে যারা পড়াশোনা করেছে তাদের পক্ষে, বা 7-8 বা 10 বছর আগে, তো সেটা বিশাল অন্য লেভেলের ছিল মাইনাস হলে, ঠিক আছে। কিন্তু তারপরে দেখা গেল যে মাইনাস সিস্টেম আসার পর
একজনও তেমন যা পাশ করছে তাদের জীবনে কোনোদিন প্রফেসর পদ সব খালি থাকছে, ঠিক আছে? তো তার জন্য এনটিএ থেকে এই পুরো মাইনাস সিস্টেমই তুলে দেয়। তো তাহলে খালি কলেজ ইউনিভার্সিটি থাকবে, তো সেখানে যদি পড়ানোর মতো প্রফেসর না থাকে তাহলে অবস্থা কি হবে বুঝতে পারছো? তো তার জন্য এরা মাইনাস সিস্টেম তুলে দেয়। নাহলে আমি শুনেছি যেটা ধরো 10-12 বছর আগে মাইনাস সিস্টেম ছিল, মানে ধরো যেরকম ধরো রেলের এক্সাম বা অন্যান্য যেসব এক্সাম আছে না, যেখানে মাইনাস সিস্টেম থাকে, যে ধরো ভুল করলে তোমার মাইনাস হবে -2 বা -2.5 বা -50.50, এইরকম প্যাটার্ন তোমার নেট এক্সামেও ছিল। কিন্তু করার পরে ধরো 1-2 বছর করার পর দেখলো যে কেউই পাস করছে, আমার যা পাস করছে, তাহলে তোমার শত শত সিট খালি থাকছে, মানে প্রফেসর হওয়ার যোগ্যতাই কি হচ্ছে না স্টুডেন্টদের। তো তার মানে কি হবে, খালি কলেজ ইউনিভার্সিটি আমি করলে রাখলাম, তো সেখানে পড়ানোর জন্য কেউ এলোই না, মানে এক্সাম যা দিচ্ছে সবাই ফেল করছে, ঠিক আছে, পাশে কেউ করছে না। তো তারপরে হচ্ছে এই যে মাইনাস সিস্টেম তুলে দেয়। তারপর তুমি দেখবে যে নেট এক্সামে কোনো কিন্তু মাইনাস নেই, ঠিক আছে, না হলে যেটা কে করছে বা ছেড়ে দিচ্ছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু অন্যান্য এক্সামে কিন্তু পুরো ডাইরেক্ট মাইনাস হয়, কোনো কথা নেই, ঠিক আছে। তো এই জন্য আকাশ পাতাল পার্থক্য অন্যান্য এক্সামের সাথে নেট এক্সামে। আর না হলে তোমার তো সব বিল্ডিংই থাকবে না, কলেজ ইউনিভার্সিটি খালি বড় বড় বিল্ডিং রয়েছে, স্টুডেন্ট রয়েছে, কিন্তু পড়ানোর কেউ নেই। কারণ যারা এক্সাম দিচ্ছে সবাই জিরো পাচ্ছে, বা জিরো কি -15 পাচ্ছে, বা -30 পাচ্ছে, মানে মাইনাস পেয়ে পেয়ে এই অবস্থা হচ্ছে। তো এই জন্য মাইনাস সিস্টেম পুরোটাই তুলে দিয়েছিল, বুঝতে পেরেছো নাকি? নাহলে আগে কিন্তু মাইনাস ছিল, যেটা ধরো 8-10 বছর আগে, ধরো তুমি কত, ধরো 2011-2012 এই টাইমের দিকে, বা তারও আগে, বুঝতে পেরেছো নাকি? তো তারপরে এই সিস্টেমটাই তুলে দিয়েছে। নাকি ক্লিয়ার আমি কি বলছি? ওকে ওকে। না, যদি কোনো কোশ্চেন থাকে, বা দেখো যদি কোনো কোশ্চেন থাকে বা কোয়ারি থাকে, বা কোথাও তুমি বুঝতে পারছো না, সাথে সাথে কিন্তু বলবে, ঠিক আছে, তারপর আমরা ডিটেলসে সেই জিনিসগুলো নিয়ে বলবো। কারণ দেখো আমাদের এই যে যে চ্যাপ্টার গুলো এখন করছি না, এগুলো হচ্ছে তোমার যেহেতু সবই নতুন এবং সবই কিন্তু বোঝা দরকার জিনিসগুলো, ঠিক আছে। আমাদের যে সাবজেক্ট না পলিটিক্যাল সায়েন্স, আমার হচ্ছে বোঝার দরকার। কারণ এই জিনিসগুলো দেখো অন্যান্য জিনিস না, যেহেতু আমি হিস্টোরিক্যাল, আমি ফ্যাক্ট গুলো খালি মনে রাখলাম তাহলে হয়ে গেল। কারণ আমাদের পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রির সাথে কানেক্ট আছে, ঠিক আছে, কিন্তু সেটা অ্যানালিটিক্যালি, সিস্টেমেটিক্যালি কিভাবে রয়েছে সেই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। কারণ আমাদের হিস্ট্রি মতো টু দা পয়েন্টে কোশ্চেন আসে না, তাই না? বেসিক্যালি যেরকম হিস্ট্রিতে যেরকম রয়েছে, তার সাথে কিন্তু তোমার পলিটিক্যাল সায়েন্স তার জন্য আলাদা। এখানে থিওরি রয়েছে, হিস্ট্রিতে তুমি কিন্তু থিওরি পাবে না, যে থিওরি আলাদা করে পড়তে হয় না, যে পলিটিক্যাল থিওরি যে জিনিসগুলো রয়েছে সেভাবে কিন্তু ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, ইন্ডিয়ান পলিটিক্যাল থট, এইভাবে কিন্তু আলাদা আলাদা করে তুমি হিস্ট্রিতে সেইভাবে পাবে না, হিস্টোরিক্যালি ফ্যাক্ট হিসেবে কিন্তু থাকে, তাই না? তো তার জন্য আমাদের এই জিনিসগুলো, তার জন্য তোমার জিনিসটা বোঝা দরকার টু দা পয়েন্ট। আর তুমি এখন যতটা ক্লিয়ারলি বুঝবে, তুমি যখন ভবিষ্যতে রাখি দাস, প্রফেসর রাখি দাস হচ্ছে, ঠিক আছে, ক্লাসে গিয়ে, তো তখন তুমি যত যে সহজে সেই জিনিসটা একদম কিন্তু স্টুডেন্টে বোঝাতে পারছো সহজে। এবং তারা একবার তাহলে তো শুনে বুঝতে পারবে যে রাখি ম্যাডাম এরকম আমাদের বলেছে, ক্লাস নিয়েছে, প্রফেসর রাখি ম্যাডাম, ডক্টর রাখি ম্যাডাম, ঠিক আছে। তো সেই জিনিসটা রয়েছে, ডক্টর দু টাইপেই হয়, এমবিবিএস বা এমডি করে কেউ ডক্টর হচ্ছে, আরেকটা সিস্টেম কি, প্যাটার্ন কি, পিএইচডি কমপ্লিট করলে ডক্টর নামের সাথে লাগছে, ঠিক আছে। তো এই দুটো স্টাইলে। তো কলেজে পড়ানোর জন্য তোমার ডক্টর কোনো দরকার নেই, ইউনিভার্সিটিতে হচ্ছে ডক্টর পরবর্তীতে রে লাগছে, ঠিক আছে। তো সেই জন্য দেখো সব জিনিসগুলো, কনসেপ্ট গুলো ক্লিয়ার করা তুমি খুব দরকার, ঠিক আছে। আর তাহলে হচ্ছে পুরো ক্লাস হচ্ছে বা তোমার ইউনিভার্সিটি তোমার পুরো কন্ট্রোলে আসবে। তখন যে জিনিসটা হয়, ধরো তুমি যখন তুমি ভালো প্রফেসর এখন করছো ভবিষ্যতে গিয়ে, তখন দেখবে তুমি ধরো ইউনিভার্সিটিতে ক্লাস নিচ্ছ, খালি তোমার ডিপার্টমেন্টের না, অন্যান্য ডিপার্টমেন্টের স্টুডেন্টরাও চলে আসে, ঠিক আছে, ক্লাস নিতে। তো কিসের জন্য আসে, তাদের তুমি উল্টে যে অনুরোধ করো যে এই আয় আয় আয়, ধরো তুমি ফিজিক্স ডিপার্টমেন্ট বা কেমিস্ট্রি ডিপার্টমেন্ট বা ফিলোসফি ডিপার্টমেন্টে তো গিয়ে বলোনি যে এই তো আয় 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 আমার ক্লাসে আয়। তারা নিজেরাই আসছে, কেন আসছে? তোমার প্রেজেন্টেশনের জন্য আসছে, তোমাকে দেখে আসছে, তোমাকে দেখে একটা আপিল হচ্ছে, ঠিক আছে। বা তোমার ধরো কোনো জিনিস তোমার লুকস যেরকম, ঠিক আছে, লুকস বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে ধরো তুমি কি করে একটা টপিক ফিনিশ করছো, ঠিক আছে, ফিনিশিং কিভাবে করছো, তোমার অ্যাটিটিউড কিরকম ওই টাইপে, তুমি স্টুডেন্টদের সাথে তোমার কানেকশন কিরকম, এই জিনিসগুলো দেখেই তো তারা সেই হিসেবে ইমপ্রেস হয়েছে, তো তার জন্যই তারা আসছে, না হলে তাদের ক্লাস ছেড়ে, তাদের ডিপার্টমেন্ট ছেড়ে কেন আসবে? তো এই জিনিসগুলো দেখো আমাদের ইউনিভার্সিটি আমাদের প্রায়ই হতো, ঠিক আছে। তো সেই জিনিসগুলো ধরো 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 কেউ ফিলোসফিতে পড়ছে, ঠিক আছে, সে আমাদের ক্লাসে চলে আসতো ক্লাস করতে, কিন্তু ভালো লাগে তার জন্য। তো এই জিনিসগুলো ইউনিভার্সিটিতে খুব ভালো, মানে যারা ইন্টারেস্টেড পড়াশোনার প্রতি। আর যে আড্ডা দিতে যায় সে তো সারা জীবনই আড্ডা দেবে, সে যে ইংলে, সে প্রেসিডেন্টও ক্লাসে করালে সেও আড্ডা দেবে,
বা প্রাইম মিনিস্টার এসে যদি ক্লাস করে তাও সে আড্ডা দেবে, ঠিক আছে। কিন্তু এই যেটা বললাম, তো এই জিনিসগুলো হচ্ছে তোমার টিচারের মানে প্রফেসরের আপিলের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। সে কিভাবে সেই জিনিসটা ইমপ্রেস করতে পারছে স্টুডেন্টদের, ঠিক আছে। ইমপ্রেস করা মানে এই না যে খালি আমি হাই ফাই মানে খুব দামি দামি জামা প্যান্ট পরে গেলাম তাহলে ইমপ্রেস হবে, তোমার অ্যাটিটিউড হচ্ছে ইমপ্রেস হবে, ঠিক আছে। তুমি ওয়ে অফ টিচিং, ওয়ে অফ থিঙ্কিং, ঠিক আছে, ওয়ে অফ প্রেজেন্টেশন, এই জিনিসগুলো কিরকম তার উপরে। তো সেই জিনিসগুলো কিন্তু রয়েছে, তো এই জিনিসগুলো ধাপে ধাপে কিন্তু অ্যাকোয়ার করতে হয়, এক দুদিনে হয় না। তুমি যেইভাবে স্মার্টনেস এইভাবেই আসে, ঠিক আছে। স্মার্টনেস মানে মানে এই না যে আমি শপিং মলে গিয়ে বা অনলাইনে হেভি হেভি হাইফাই লেভেলের কোম্পানি বড় বড় ব্র্যান্ডের জামা কাপড় পরে গেলাম তাহলে আমি স্মার্ট হলাম, তা কিন্তু না, ঠিক আছে। সেই জিনিসগুলো বুঝতে হবে। তো এইভাবে এই জিনিসগুলো কিন্তু অ্যাকোয়ার করতে হয় সময়ের সাথে সাথে। তো তার জন্য দেখো, শুধু আমাদের সাবজেক্টের যে বই তা কিন্তু না তোমার। ওকে, হ্যাঁ বলো, হ্যাঁ বলো রাখি, তোমার তার জন্য বলো রাখি, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কানেকশন একটু। আর কানেক্ট কি বলতো, একটু আগে বৃষ্টি হয়েছে তো, তো বৃষ্টি হলো মানে অনেকখানি বৃষ্টি হয়েছে, তো তার জন্য মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ এবার আবার ঠিক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখন আবার ঠিক হয়েছে। তো তার জন্য তুমি সেই জিনিসটা কিন্তু অ্যাকোয়ার করতে হয়। তো কি করে, তো তার জন্য খালি নিজের সাবজেক্টে আমার খালি যে সিলেবাসে আমার খালি ওয়েস্টার্ন পলিটিক্যাল থট আছে, আমার ইন্ডিয়ান পলিটিক্যাল থট আছে, আমার কম্পারেটিভ পলিটিক্স আছে, আমি খালি ওই পড়ে যাব, সারা জীবন ধরে ওই পড়বো, তা করলে কিন্তু হবে না, ঠিক আছে। এই প্রেজেন্টেশনটা, এরকম কানেকশনটা ধরো ব্রড ওয়ে তে কোনো জিনিসটা বোঝা বা জানানো, তো তার জন্য বিভিন্ন টাইপেরও বিভিন্ন রকমের বইও তোমার পড়া দরকার। যে আমার খালি ওই সাবজেক্টে আমার ওই আছে, কম্পারেটিভ পলিটিক্স আছে, মানে তুলনামূলক যে আমাদের রাজনীতি যেটা আছে, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট আছে, ইন্ডিয়ান পলিটিক্যাল থট আছে, আমি খালি যে ওই পড়বো, খালি বলতে হবে না। পড়তে হবে কিন্তু তার সাথে কানেক্টেড যে জিনিসগুলো আছে, যেমন বিভিন্ন টাইপের বই পড়তে হয়, বিভিন্ন হাইফাই রাইটারের লেখা বই পড়তে হয়, যারা কন্টেম্পোরারি টাইপের খুবই ফেমাস, ঠিক আছে। তোমার হিস্টোরিক্যাল ফ্যাক্টের যে সকল বই, পলিটিক্স এর সাথে রিলেটেড বই বা বিভিন্ন টাইপের বই যখন পড়বে, তাদের তাদের যে ওয়ে অফ থিঙ্কিং, মডার্ন ওয়ার্ল্ডে কি চলছে, ঠিক আছে, বা এনশিয়েন্ট ওয়ার্ল্ডে কি চলেছে, মিডিয়াবেল পিরিয়ডে কি চলেছে, সেই জিনিসগুলো তুমি যখন বিভিন্ন রাইটারের বই পড়ছো, তো তাদের থিঙ্কিং গুলো তুমি জানতে পারছো। তো সেই জিনিসগুলো তুমি যখন মিক্সচার করছো, ঠিক আছে, তোমার টিচিং এ বা তোমার ক্লাসে, ঠিক আছে, তখন সেই জিনিসগুলো কিন্তু আরো কি বলে না, যেটা শ্রুতি মধুর হয়। তো এইভাবে হচ্ছে অ্যাট্রাকশনটা এইভাবে আনতে হয়, ঠিক আছে। এইভাবে হচ্ছে অ্যাট্রাক্ট হয় জিনিসগুলো, মানে স্টুডেন্টরা বলো বা যারা তোমার কাছে যারা শুনতে আসছে বা শ্রোতা, বা তুমি কোথাও ধরো বিভিন্ন জায়গায় তুমি যখন সেমিনারে যাচ্ছ, ঠিক আছে, অ্যাজ এ প্রফেসর রাখি ম্যাডাম যখন যাচ্ছে ক্লাসে, ঠিক আছে, বা মানে ক্লাসে বা ধরো বিভিন্ন সেমিনার তো জেনারেলি করতে হয়, ঠিক আছে। তো সেখানে লোকজন কেন আসবে তোমাকে শুনতে, তুমি যখন খালি সাবজেক্টের জিনিস না, এই জিনিসগুলো বিভিন্ন টাইপের যখন তুমি বই পড়ছো, তাদের ওয়ে অফ থিঙ্কিং, তারা কি জিনিসগুলো বলছে, কোন কোন জিনিসগুলো এখন মার্কেটে চলছে বা আগে চলতো, বা এনশিয়েন্ট টাইম, মিডিয়াবেল টাইম, মডার্ন টাইমে, মানে কি প্রাচীন যুগে, মধ্যযুগে বা আধুনিক যুগে, ইন্ডিয়াতে এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বা ইস্টার্ন ওয়ার্ল্ডে, মিডল ইস্ট ওয়ার্ল্ডে, বুঝতে পারছো আমি রাখি কি বলছি। তো এইসব জায়গায় যে জিনিসগুলো চলছে, সেই জিনিসগুলো নিয়ে তুমি যখন একসাথে কন্ট্রোল করে এবং ওই জিনিসটার সাথে তুমি কানেক্ট করতে পারবে, তারপর তুমি যে প্রেজেন্টেশনটা করছো, অটোমেটিক্যালি লোক আসবে, তখন লোক রিলেট করতে পারবে যে হ্যাঁ ম্যাডাম জানে, এই প্রফেসর জানে, এবং সেই জন্যই তারা কিন্তু আসবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে কানেক্ট করতে হয়, এইভাবে হচ্ছে আপিলটা এইভাবে আসে, বুঝতে পেরেছো রাখি আমি কি বলছি। তো এই জিনিসগুলো হচ্ছে এই দরকার। তো তার জন্য সেটা কি করে আসবে, সেটা খালি ধরো অনলাইনে জামা কাপড় পরে নতুন জামা করে গেলে হবে না। সেই জিনিসটা হচ্ছে তোমার এই যে তুমি কত টাইপের বই পড়ছো, কি কি রাইটারের বই দেখছো, বিভিন্ন রাইটারে, ধরো সে লেফটিস্ট হোক বা রাইটিস্ট হোক বা লিবারাল হোক, যে টাইপের হোক, তো সব ধরনের জিনিসগুলো তোমার জানা দরকার। এবং তাতে আলটিমেটলি কি করে সোসাইটির জন্য বেস্ট হবে বা ইন্ডিয়ার জন্য বেস্ট হবে, ঠিক আছে, ইন্ডিয়ার ইন্টারেস্টে সেটা হেল্পফুল হবে। তো সেই জিনিসগুলো কিন্তু তুমি সেই হিসাবে সেই জিনিসটা তোমার প্রেজেন্টেশনে নিয়ে এসছো অ্যাজ এ প্রফেসর হিসাবে। তখনই সেই জিনিসগুলো তোমার যারা স্টুডেন্টরা আসছে বা শ্রোতারা আসছে বা তুমি যখন সেমিনার আসছো, তারা দেখে কিন্তু ইনফ্লুয়েন্স হবে। তো এইভাবে হচ্ছে মাস আপিল নিয়ে আসতে হয়, ঠিক আছে। একজন ধরো লিডার কি করে তৈরি হয়, এইভাবে তৈরি হয়, ঠিক আছে। আর তখনই লিডার মানে তো আমি কি বুঝাচ্ছি, যে পলিটিক্যাল লিডার আমি বলছিলাম, লিডার বলতে তোমার যে থিঙ্কিং, সেই থিঙ্কিং এ যারা ইনফ্লুয়েন্সড হচ্ছে, তোমার থিঙ্কিং এ যখন ইনফ্লুয়েন্স হচ্ছে, তখনই হচ্ছে তুমি সেটা লিডার তৈরি হচ্ছে, ঠিক আছে। তো তার মানে যে লিডার মানে এখানে আমি পলিটিক্যাল লিডার বলছি না, বুঝতে পারছো লিডার মানে আমি কি বলতে চাইছি, যে ওই থিঙ্কিং এর হচ্ছে তুমি ইনফ্লুয়েন্স করতে পারছো তাদের, তারা তোমাকে শুনতে আসছে, দেখতে আসছে। তো এই জিনিসগুলো কখন হবে, যখন তুমি যে ভেরিয়াস টাইপস এর বই পড়বে সাথে সাথে। সিলেবাসে দেখো আমাদের পলিটিক্যাল সায়েন্সে কি আছে সবাই জানে, ঠিক আছে, ও সিলেবাসে ওই ইয়ে থাকবে,
কিন্তু তারপরে অন্যান্য যে সকল বইগুলো তুমি পড়ে সেই জিনিসগুলো তুমি তোমার যে ক্লাসে বা তোমার যে তুমি সেমিনারে বা তোমার অন্যান্য সময় কোথাও যাচ্ছ সেখানে যখন যে বলছো তখন কিন্তু সেই আপিলটা আসছে, তখনই কিন্তু তোমার সেই সময় নাম হবে বা তোমার ফেমাস হবে, সেই জিনিসগুলো কিন্তু এভাবে আসছে। তো তুমি যত পড়বে তত জানতে পারবে, আর তখনই তুমি বিভিন্ন জায়গার সাথে রিলেট করে করে সেগুলো করতে করতে পারবে। না হলে কিন্তু এই জিনিসটা হবে না। না হলে তোমার খালি ওই যা বইতে আছে, তুমি ধরো ইন্ডিয়ান পলিটিক্যাল থট এখানে বই পড়লে, তো তাই এখানে ওই যে অশোক কুমার মুখোপাধ্যায় যাই বলেছে তুমি খালি ওইটুকুই জানো, ওই খালি ওই বইতে ধরো 4-5 পাতা রয়েছে ওই চ্যাপ্টার, আমি খালি ওই জানো। তো সবাই জানো, তোমাকে কেন আসবে শুনতে বা কেন আপিল আসবে তোমার উপরে? রাখি, বুঝতে পারছো আমি কি বলছি? তো এইভাবে হচ্ছে মাসদের কন্ট্রোল করে নিয়ে আসতে হয় নিজের আন্ডারে, বা নিজের ইনফ্লুয়েন্স হচ্ছে এইভাবে আনতে হয়। তো তার জন্য ম্যাক্সিমাম টাইপের বিভিন্ন টাইপের এই জিনিসগুলো প্লিজ মাথায় রাখো, তাহলে কিন্তু ফিউচারে সেগুলো খুবই ইনফ্লুয়েন্সিয়াল হবে। তো যারা ধরো বিভিন্ন ধরো খুব নামকরা ইউনিভার্সিটিতে পড়ছে বা পড়াচ্ছে, তো তাদের মধ্যে এক্সট্রা কি কোয়ালিটি থাকে, তো এই জিনিসগুলো থাকে, তার জন্যই হচ্ছে তারা এইভাবে ফেমাস হয়। বুঝতে পেরেছো নাকি? তো এই জিনিসগুলো রেগুলার করতে হবে, তাহলেই হচ্ছে হবে। নাহলে বইয়ের কি আছে, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট দোকানে গেলেই পড়ে যাবো, তাই পড়ে করবে, তাহলে হচ্ছে স্টুডেন্টরা, তুমি দেখবে যে স্টুডেন্টরা কেন ঘুমায়, ক্লাসরুমে স্টুডেন্টরা কেন ঘুমায়, ওই খালি বইতে যা আছে ওই খালি দেখে দেখে মানে খালি ওই পড়ছে, বাইরে আর কিছু বলছে না, তার সাথে কিন্তু তারা কানেক্ট করতে পারছে না। তখন হচ্ছে এই জিনিসটা হচ্ছে মানে বোরিং লাগছে, ঠিক আছে? কিন্তু সেইটা বোরিংটা যখন না, মানে তোমার যেটা মানে তোমার অ্যাপ্রোচটা এমন হবে, তো যাতে যা ঘুমিয়ে থাকলে সে জেগে উঠবে, যে ঠিক আছে ম্যাম এসছে, রাখি ম্যাম এসছে, রাখি ম্যামকে দেখলে আমি এখন এই করতে পারবো, মানে নতুন নতুন জিনিস আমি বুঝতে পারবো। আচ্ছা আচ্ছা স্যার, না না আমি সেটা বলছি না, আমি সেটা বলছি না, মানে বেসিক্যালি বুঝতে পেরেছো তো, সিচুয়েশনটা বলছি যে কোন সিচুয়েশন কিভাবে কন্ট্রোল, সিচুয়েশন কি করে কন্ট্রোল করতে হয়, ঠিক আছে? ভালো প্রফেসর বা ভালো ভালো প্রফেসররা কি করে এই জিনিসগুলো কন্ট্রোল করে ইউনিভার্সিটিতে, তো সেই জিনিসটা বোঝার জন্য আমি বলছি। তো এইভাবে এই জিনিসগুলো কিন্তু করতে হয়, আর এইভাবে হচ্ছে তুমি তোমার নিজের সিচুয়েশন তুমি আস্তে আস্তে নিজের পজিশন আরো উপরের দিকে নিতে পারো, এইভাবেই নিতে হয়। তো এখন থেকে তুমি যখন বিভিন্ন রাইটারের বইগুলো পড়বে, মাঝে মাঝে বিভিন্ন টাইপের বই পড়বে, তাতে কিন্তু সেগুলো কিন্তু কাজে দেবে, ঠিক আছে? আচ্ছা স্যার, স্যার আবার না, সে ঠিক আছে, দেখো এক্সাম পাশ করলেই যে সে সব জানবে, যে কোনো একটা এক্সাম পাশ করলেই যে সব জানবে, বা কোনো কেউ যে এক্সাম না পাশ করলে কিছু জানবে না তা কিন্তু না। তুমি 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 নেট পাসের কথা বলছো, দেখো আহ ধরো লাভাসোনার নাম শুনেছো? লাভাসোনা মানে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন, ধরো যেখানে আইএএস আইপিএস আইআরএস দের ট্রেনিং হয়ে থাকে, তো ওখানে যারা পড়ায় তারা কিন্তু বা পড়াতে আসে তারা কিন্তু ধরো কোনো ক্লাসে যে পড়ে আসবে বা হেভি তাদের হাইফাই কোয়ালিফিকেশন তা কিন্তু না, এরকম আছে 2 পাস বা 3 পাস বা ফেল, সে জীবনে স্কুলেও যায়নি, কিন্তু জ্ঞান রয়েছে, ঠিক আছে? এক একটা পার্টে বা এক একটা বিষয়ে তার খুব ডেপথের নলেজ রয়েছে, কোনো একটা বিষয় সে খুব ভালো জানে। তো সেই জিনিসগুলো যে তার মানে যে যে সে তার ডিগ্রি পেতে হবে, ঠিক আছে? তা কিন্তু না। যে ধরো তুমি ধরো সিম্পল আমি বলছি, ধরো একটা বাচ্চা ছেলে ক্লাস মানে ধরো 4 বছর বয়স থেকে সে গাড়ির দোকানে কাজ করে, ঠিক আছে? গাড়ি সারাইয়ে। তো সে 15 বছর বয়স, 4 থেকে 15 বছর বা 4 থেকে 20 বছর বয়স অব্দি সে টানা কাজ করছে। একটা ছেলে এমটেক পাস করলো, ঠিক আছে, ধরো ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সে যা পারবে তার থেকে 10 গুণ হাইপার লেভেলের ডেপথের নলেজ কিন্তু এই ছেলেটা থাকবে, যে জীবনে কোনোদিন স্কুলে যায়নি। তো এই যে যেরকম বিভিন্ন ইনস্টিটিউটে তাদেরই কিন্তু ডেকে আনে, যে তাদের একদম টু দা পয়েন্টে পুঙ্খানুপুঙ্খ নলেজ রয়েছে সেই বিষয়ে। তো তার জন্য তোমার যে খালি সার্টিফিকেট থাকলে তুমি ওই জিনিসের ডেপথ নলেজ থাকবে, এরকম কোনো ব্যাপার নেই। সে এমটেক যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ করছে সে কিছুই জানে না, ঠিক আছে? থিওরিটিক্যালি, মানে খালি থিওরিটিক্যালি বই পড়ে পড়ে খালি মুখস্থ করেছে, নাম্বার পেয়ে গেছে। আর এই ছেলেটা ক্লাস 4 বছর বয়স থেকে 20 বছর বয়স অব্দি টানা গাড়ির দোকানে কাজ করেছে সে, প্রত্যেক দিন, ঠিক আছে? সকালে গেছে, রাতে অব্দি থেকেছে, আবার সকালে অব্দি কাজ করেছে। তো সে যেভাবে একটা জিনিস গাড়ি তৈরি করতে পারবে বা গাড়ির সব জিনিসে যা জানে, সে আকাশ পাতাল পার্থক্য, কিন্তু তার কিন্তু কোনো সার্টিফিকেট নেই, ঠিক আছে? তো তার মানে শিক্ষিত মানে যে খালি আমার বা ডেপ নলেজ থাকতে হবে, যে আমার খালি হাইফাই জায়গা থেকে পাস আউট হলেই বা নলেজ থাকলে আমার হবে, তা কিন্তু না। তো এই প্র্যাকটিক্যাল জিনিসগুলো বাছায় বাছায় রাখা দরকার, বুঝতে পেরেছো রাখি? তো প্র্যাকটিক্যালি তোমার কি আছে এই জিনিসটা দরকার, যে কেউ যে কোনো এক্সামই পাস করলে যে তার হেভি নলেজ আছে বা সে ভালো সহজে বোঝাতে পারবে তা কিন্তু না। আবার সে জীবনে কেউ স্কুলে না গিয়েও বা কলেজে না গিয়েও সে প্রফেসরদের থেকেও ভালো বোঝাতে পারে। তো এগুলো হচ্ছে সব এক্সপিরিয়েন্সের ব্যাপার, ঠিক আছে? তার জন্য হচ্ছে দেখো এক্সপিরিয়েন্স আর কি সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট লাইফে। ধরো তুমি ধরো আমি বলছি, ধরো আমাদের আহ ঠাকুমা বা ঠাকুমা দিদিমারা ধরো জীবনে কোনোদিন, ধরো কেউ যদি কেউ স্কুলে না গিয়ে থাকে, তো তার মানে তো এই না যে সে কিছুই জানে না বা সে কিছু বোঝে না, তার একটা ভাস্ট নলেজ রয়েছে।
সেটা কি লাইফ থেকে, মানে কি জীবনের উপর। কারণ তার 80 বা 85 বা 90 বছর তার বয়স। তো এই যে 0 থেকে 90 বছর তার বয়স, তো যার নলেজ আছে সাধারণ জীবনে, ঠিক আছে, মানে প্রত্যেকটা দৈনন্দিন জীবনে, সেই নলেজ তুমি জীবনে কোনোদিন ইউনিভার্সিটি বা কলেজে 5 বছর গিয়ে তুমি পাবে না, জীবনেও না, অসম্ভব। বা পিএইচডি করেও আসবে। পিএইচডি তুমি কয় করছো, ধরো গ্রাজুয়েশন থেকে পিএইচডি 10 বছর মাত্র, আর সে 90 বা 95 বছর সারা পৃথিবীতে রয়েছে। তো দৈনন্দিন জীবনের যে জ্ঞান, এটা হচ্ছে তোমার আলটিমেটলি নলেজের জিনিস। ও আচ্ছা, ফোন এসেছিল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সেটাই বলছি, দেখো যে দৈনন্দিন জীবন থেকে যে জ্ঞান, সেই জ্ঞানটা হচ্ছে আলটিমেট জিনিস। কারণ লাইফই দৈনন্দিন জীবনে আমাদের যে শিক্ষা দেয়, সেটার থেকে বড় কোনো ইউনিভার্সিটি বা কলেজ নেই, ঠিক আছে। তো সেই ব্যাপারটা রয়েছে। তো তার জন্য যে কেউ খালি ডিগ্রি নিলেই বা এক্সাম পাস করলেই যে তার মধ্যে সব জ্ঞান আসবে, সে বা সব বুঝবে বা সে সহজে বোঝাতে পারবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো তার জন্য ধরো কারোর সাথে না মিশে বা কথা না বলে তার সাথে অ্যাজিউম করা ঠিক না যে সে সব জানে বা সব বোঝে বা একদম ফালতু লোক বা একদম হেভি ভালো লোক। এরকম কোনো কিন্তু ভাবার কোনো নেই। রেসপেক্ট তোমাকে যেই করবে তাকেই তুমি রেসপেক্ট করবে, আর যে তোমাকে রেসপেক্ট করবে না তাকে রেসপেক্ট করবে না। ক্লিয়ার কাট কথা একদম, ঠিক আছে। কেউ বড় হয়েছে বলে তাকে সাষ্টাঙ্গে শুয়ে পড়ে প্রণাম করতে হবে, এরকম কোনো মানে নেই। আর কেউ যে তোমার যে বয়সে বড় ছোট কিন্তু তার যে অনেক জ্ঞান আছে, তুমি তার থেকে অনেক থেকে শিখতে পারছো, তাহলে কিন্তু তাকে প্রণাম করা যায়, ঠিক আছে। তার মানে কি, প্রণামকে দেখো, আমাদের যে আমরা প্রণাম করি, প্রণামের মানে কি, এইভাবে দুই হাত এক জোর করে, তো সেই যে জিনিসটা হচ্ছে আমি তোমাকে নিজেকে সমর্পণ করলাম তোমার উপরে, বা তোমার জ্ঞানের উপরে, বা তোমার শিক্ষার উপরে, বা তোমার যে জ্ঞান শিক্ষা এগুলো রয়েছে, বা তোমার যে অভিজ্ঞতা রয়েছে তার উপরে আমি নিজেকে সমর্পিত করলাম, যাতে তোমার যে জ্ঞান শিক্ষা আছে তা আমার যেন উপর অর্পিত হয়, ঠিক আছে। এই জন্য তো প্রণাম করা, এই প্রণামের মেইন ভ্যালু বা মেইন কনসেপ্টই হচ্ছে তাই। এবং তারপর জন্য দেখো যে এইভাবে প্রত্যেকটা করের সাথে প্রত্যেকটা করে কিন্তু এইভাবে কানেক্ট করা হয়, ঠিক আছে, যে আমাদের যে চক্রগুলো রয়েছে তার সাথে প্রত্যেকটা যেন কানেক্ট থাকে, এবং যাতে সমর্পিত আমি হই, তার জন্য কিন্তু আমরা এই প্রণাম করি। যে প্রণামের মানে কি, তো সেই জিনিসটা বোঝা দরকার। আর সাষ্টাঙ্গে প্রণাম যে জিনিসগুলো বলছে, যে মাথা নিচু করে যে ওটা প্রণাম করি, ওটা হচ্ছে তুমি পুরোপুরি নিজেকে সমর্পিত করা অন্যের উপরে। তো তুমি এগুলো কেন করবে, কার উপরে করবে? খালি বড় হয়েছে বলে তোমাকে প্রণাম করতে হবে সেরকম কোনো না, বা তোমাকে আমি পছন্দই করি না কিন্তু তারপরে খালি তুমি বড় বয়সে প্রণাম, তোমাকে খালি প্রণাম করবো, এসব না, ঠিক আছে। এই জিনিসগুলো বুঝতে হবে, যে কি আমি কাজগুলো করছি তার ইম্প্যাক্টটা কি আসছে, বা সে কি আদৌ কি সে তার যোগ্য না যোগ্য না। এবং সে যদি বয়সে ছোট হয়, তুমি তার থেকে যদি অনেক কিছু জানতে পারবো বা শিখতে পারবো বা মনে আছে, তাহলে তাকে প্রণাম করা যাবে। তো এই জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে। আবার কেউ বড় বয়সে, তাহলে আমি সাষ্টাঙ্গে শুয়ে পড়বো তার উপরে প্রণাম করে, একদমই না। তো এই জিনিসগুলো বোঝা, দেখো তা দেখো, এই জিনিসগুলো আমাদের জীবনে কোনোদিন স্কুল কলেজ ইউনিভার্সিটি যখনই শেখায় না, কখনো বাড়িতেও না। এগুলো বড় মানে তাকে প্রণাম করতে হবে, এসব কিছু কখনো না, এই জিনিস করবে না, ঠিক আছে। যে কারো কাছ থেকে রেসপেক্ট তুমি পেলেই তাকে রেসপেক্ট করবে, যে খালি বড় হয়েছে বলে তোমার রেসপেক্ট করতে হবে, এরকম কোনো কোনো ব্যাপার নেই, ঠিক আছে। নিজের পজিশন সেই হিসেবে রাখতে হবে। আর কোনো কাউকে ধরো কোশ্চেন বা ধরো রিপ্লাই না করা, এটা একটা বিশাল বড় অ্যান্সার। অনেক বলে না, চুপ করে থেকে অনেক কিছু তার পাওয়ারফুল অ্যান্সার দেওয়া যায়, ঠিক আছে। যে চুপ করে থাকা, সেটাও একটা বিশাল বড় অ্যান্সার। দেখি বুঝতে পারছো আমি কি বলছি? তো এই জিনিসগুলো খুবই ইম্প্যাক্টফুল আমাদের লাইফে, কিন্তু জীবনে কোনোদিন আমাদের স্কুলেও পড়াবে না, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াবে না। তো এই জিনিসগুলো বিভিন্ন টাইপের, যখন তুমি আলাদা বই পড়বে, বাইরের বই, তখনই এই জিনিসগুলো সম্পর্কে তোমার ডেপথ নলেজ আসবে, ঠিক আছে। তো তার জন্য কিন্তু বাইরের বই পড়াতে, বাইরের বই পড়তে আমি কি বুঝাচ্ছি, ধরো তোমার খালি সিলেবাসের বই আছে খালি, আমি তাই না। বাইরের বই মানে অন্যান্য দিকের বইগুলো, ঠিক আছে, সে যে ল্যাঙ্গুয়েজের হোক, বাংলায় হোক, হিন্দির হোক, ইংলিশের হোক, ঠিক আছে, কিন্তু বিভিন্ন টাইপের বই এর জন্য পড়া দরকার। তাহলে কিন্তু এই জিনিসগুলো তোমার নলেজ খুবই ভালো হবে, এবং সেটা আলটিমেটলি তোমার দৈনন্দিন জীবনে তুমি সেটা ইউজও করতে পারবে। রাখি ক্লিয়ার আমি কি বলছি? যদি কোনো কোশ্চেন থাকে বা কোয়ারি থাকে, বলো সেগুলো, যে আমি বুঝতে পারছি না কি বলছেন। তো এই জিনিসগুলো প্লিজ মাথায় রেখো, তাহলে সেটা খুবই হেল্পফুল হবে। শুনতে পাচ্ছ রাখি কি বলছি আমি? হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে। ওকে, তো চলো তাহলে আমরা এবার সামনের দিকে এগোই। দেখো এবার যে পার্টটা রয়েছে, দেখো পেজ হচ্ছে তোমার 6। আচ্ছা, কি বলছে? এক্সাম ক্লিয়ারের পর অনেকে চেনেই না, মানে বুঝলাম না আমি, এক্সাম ক্লিয়ারের পর অনেকে চেনেই না মানে ঠিক কি বলছো? আলাদাই ঘাম বেড়ে যায়, ও আচ্ছা আচ্ছা, দেখো কি বলবো, দেখো
পুঁথিগত বিদ্যা পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন, ঠিক আছে। এরকম দেখো আমরা ছোটবেলায় কিন্তু কবিতা পড়েছি, ঠিক আছে। তো জ্ঞান কিন্তু দুই টাইপের হয়, ঠিক আছে। একটা হচ্ছে পুঁথিগত বিদ্যা, মানে একটা হচ্ছে জ্ঞান তুমি হচ্ছে এক্সাম পাসের জন্য জ্ঞান লাভ করা, আর একটা হচ্ছে জ্ঞানটাকে মানে বই পড়ে সেটা অনুধাবন করা, ঠিক আছে। যারা এক্সাম পাসের জন্য পড়ে সেটা হচ্ছে তোমার খালি এমনি পুঁথিগত বিদ্যা হলো, ঠিক আছে। কিন্তু তুমি যদি অনুধাবন করে যে জ্ঞানটা, মানে অনুধাবন করা মানে কি, যে জিনিসটা তুমি পড়ছো সেটা হৃদয়ঙ্গম করা এবং নিজের লাইফে সেটা ইউজ করা, ঠিক আছে, তো সেটা হচ্ছে বেশি ইম্প্যাক্টফুল হবে এবং সেটাই হচ্ছে অরিজিনাল শিক্ষিত, ঠিক আছে। এখন হচ্ছে সবাই লিটারেট হয়, ঠিক আছে। লিটারেট আর এডুকেটেড দুটো আলাদা জিনিস। লিটারেট মানে কি, যে খালি ওই এক্সাম পাস করে, হ্যাঁ একের পর এক পাস করে গেছে, 10, 12 গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করে গেছে, হ্যাঁ লিটারেট সে। এডুকেটেড মানে কি, এডুকেটেড কেউ 2 ফেল করেও এডুকেটেড হতে পারে, মানে কি সে কিন্তু সে অন্যান্য বই পড়েছে বা অন্যান্য সম্পর্কে বিষয়ে জ্ঞান আছে এবং সেটা সেই জ্ঞানগুলো নিজের মধ্যে আয়ত্ত করেছে এবং সেই জিনিসগুলো সবার মধ্যে সেটা আবার ছড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে তোমার এডুকেটেড পার্সন। আর লিটারেট পার্সনের মধ্যে দুটো বিষয়, বুঝতে পেরেছো? তো এইবার তুমি যেটা বললে যে এক্সাম পাস করলে তার জ্ঞান বেড়ে যায়, তো এগুলো কিন্তু বিভিন্ন টাইপের আছে। এরা হচ্ছে যে ওই খালি পাস করার জন্যই পড়েছে, জীবনে কোনোদিন ওই জ্ঞানটা অনুধাবন করে। আরো যদি সিম্পল ওয়েতে বুঝতে চাও, দেখে এখন যে কারেন্ট সিচুয়েশন ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছ, যে এসএসসি তে যারা করছে টাকা দিয়ে দিয়ে চাকরি পেয়েছে, ঠিক আছে, বা ওই বড় বড় ইনফ্লুয়েন্সিয়াল, ধরো যারা পাবলিক পলিটিক্যাল নেতা আছে বা তাদের ফ্যামিলির লোক আছে, খালি তারাই সব, ধরো এসএসসি, যেটা আমি যেটা বলে সহজে বুঝতে পারবে, এসএসসি তে যারা চাকরি পেয়েছে, বা তুমি দেখবে কলেজে অনেক সময় দেখবে পার্ট টাইম যে টিচার, ঠিক আছে, যারা নেয় পার্ট টাইম টিচার, মানে তো বুঝতে পেরেছো নাকি, দেখবে বিভিন্ন কলেজে পার্ট টাইমের জন্য পড়ায়, ধরো এক একটা ক্লাস অনুযায়ী সেই হিসাবে টাকা পায়, যাদের তারা হচ্ছে পার্ট টাইম টিচার। এরা কি করে ঢুকে, পলিটিক্যাল পার্টির সাথে কানেক্টেড হয়ে তারপরে কিন্তু সেই হিসাবে ধরো কানেকশন রয়েছে সেই হিসাবে করে। অনেক জায়গায় এরকম দেখবে, তুমি চোখের সামনে প্রচুর দেখতে পাবে। তো এরা কি, তার মানে কি, সে কিন্তু নিজে যোগ্য না, কিন্তু তারপরে টাকা বাকা দিয়ে কানেকশন রয়েছে, তারপর সেখানে ঢুকে গেছে। তো এই যে যারা, মানে যেখানে যা ঢোকার জন্য সে যুক্ত না, কিন্তু তাকে অযোগ্য হয়েও সেখানে তাকে ঢোকানো হয়েছে, তার মানে কি সেই জায়গায় এলিজেবল না, তারপরেও অযোগ্যকে সেই জায়গায় তাকে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো মানে যেটা বলে না যে মানে পদ্ম ফুলকে তুমি যদি গোবরের উপর ফেলে রাখো, তো তাহলে কি সিচুয়েশন হবে। তো সেই জিনিস, বা তোমার ধরো যেখানে যে উপযুক্ত না, ঠিক আছে, যে কোনোদিন ধরো স্কুলে যায়নি, তাকে যদি তুমি এমএসসি ক্লাস নিতে পাঠাও, কি সিচুয়েশন হবে, বা তার আলাদা কোনো জ্ঞানই নেই, সে সারাদিন রাত ঘুরে বেড়ায়, তো তাহলে কি সিচুয়েশন হবে, মানে সে কিন্তু সেই জায়গায় এলিজিবল না, তারপরে তাকে পাঠানো হচ্ছে, তাকে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে বা টাকা পয়সা দিয়েছে বলে। তার ফলে কি হবে, সে তো নিজে ধ্বংস হচ্ছে এবং একটা জেনারেশন পুরো ধ্বংস করছে। এবং তাহলেই হচ্ছে তার মানে যেটা সোজা বাংলা মানে যে ফুটানি বেড়েছে, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার ফুটানি, ঠিক আছে। তো সেই ব্যাপার হচ্ছে সেটা, মানে যে যে জায়গার জন্য এলিজিবল না তাকে সেই জিনিসগুলো পাঠানো হয়, তখনই হচ্ছে এদের মনে অত্যধিক তোমার কি বলে এটা অহংকার আসে, এবং সে সবসময় সেটা দাম্ভিকতা সবসময় ছড়িয়ে ফেলায়, যে দেখ আমার কিন্তু হয়ে গেছে, তো তুই কিছু করিস না, তোর হবে কি করে, এই দেখ আমি হয়ে গেছে, তো তোর দ্বারা কিছু হবে না, দেখ আমি হেভি পড়াশোনা করেছি আমার এমনি হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু সে কিন্তু টাকা দিয়েছে বা পলিটিক্যাল পার্টির সাথে কানেকশন আছে, তার জন্য সেই হিসাবে হয়েছে। আর যে অরিজিনালি খেটে পড়াশোনা করে তারপরে পেয়েছে সেখানে জব বা সার্ভিস বা অন্য বা বিজনেস যা কিছু করুক, সে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা স্টেপের ভ্যালু জানে, ঠিক আছে। তুমি যতবার ফেল করবে সেটা তুমি তারপরে যখন পাশ করবে তার মাহাত্ম্যটা তুমি বুঝতে পারবে। আর যে জীবনে কোনো বার ফেলই করেনি, সে যখন টপের র্যাঙ্কে পৌঁছে যায় সে তার ভ্যালু বোঝে না, তো দুম করে পড়ে যায়, ঠিক আছে। তো এদের হচ্ছে অবস্থা হচ্ছে তাই, ঠিক আছে। তো তার জন্য যারা যে কাজের জন্য উপযুক্ত না সেখানে যদি পাঠানো হয়, তারা তো ফেল করবে, এবং তার কাছে যারা শিখছে তাদের নিয়ে সেই জেনারেশন সহ ফেল করবে, মানে তারাও কিন্তু জীবনে কিছু শিখতে পারবে না, আর সেই দাম্ভিকতা তাদের মধ্যে চলে আসবে। কারণ হচ্ছে তাকে দেখেই তারা আইডলাইজ করছে, ঠিক আছে। তাকে দেখে করছে, ও তাহলে এরকম ভাবে পাশ করলে বা এবারে মনে হয় এরকমই করতে হয়, ঠিক আছে, তো তখন তাদের চিন্তা ভাবনা হয়ে আসবে। তো তার মানে কি, তুমি তো নিজে শেষ হলে তুমি একটা জেনারেশন ধরে শেষ করছো, এবং যতগুলো জেনারেশন তোমার কাছ দিয়ে পড়ছে বা শিখছে তোমার কাছ দিয়ে, তারাও ওই হচ্ছে, মানে তুমি সোসাইটির জন্য একদম ডিসগ্রেস, ঠিক আছে, এবার ডিসগ্রেস টু দ্য সোসাইটি, তো সেরকম আর কি ব্যাপার, বুঝতে পেরেছো? তো ডিফারেন্স হচ্ছে এটা। তো এই জিনিসগুলো দেখো আমাদের, তাও এটা দেখতে পাচ্ছি আমরা জেনারেলি, তুমি রেগুলার টিভি খুললেই তো দেখতে পাচ্ছ কি অবস্থা, এসএসসি, মানে এসএসসির কথাটা আমি বলছি, কি হচ্ছে এখন। তো এই ব্যাপারটা রয়েছে, তো এই জিনিসগুলো বুঝতে হবে। তো অরিজিনাল এডুকেটেড আর এরকম টাকা দিয়ে এ করা হচ্ছে আলাদা জিনিস, ঠিক আছে। তো তার জন্য এই যে যারা টাকা দিয়ে এইসব করছে বা টাকা দিয়ে বা পলিটিক্যাল পার্টির সাথে এ করছে, তারা দেখবে সবসময় তারা ওই যে দাম্ভিকতা, মানে ফুটানি বেশি, মানে কথায় কথায় মানে চান্স পেলে এই বলবে, তোর দ্বারা কিছু হবে না, দেখ আমার কথা আগে হয়ে গেছে, ভাই দেখ আমি কি করছি তুই কি করছিস,
ঠিক আছে, সে কিন্তু নিজে এইসব প্রত্যেকগুলো পদক্ষেপ সে সেই হিসাবে পাশ করে কিন্তু আসেনি, সে তার ওই ধরনের জোরে আসছে, তো তার জন্য সে সবসময় দাম্ভিকতা এ করবে। তো তার জন্য তার থেকে কিন্তু কিছু শেখার নেই, উল্টে এদের এইসব লোকের কাছ থেকে প্লিজ দূরে থাকো, একদম ওই কাট করো, ঠিক আছে। যেটা আমি আগেও বলেছি যে এইসব বাটন গুলো খুব ইউজ করা দরকার, যেরকম ফেসবুকে থাকে না বাটন, মানে ধরো ডিলিট করার বাটন, তো সেরকম এরকম লোকদের ডিলিট করা দরকার লাইফ থেকে, তাহলে এখানে পিসফুল থাকবে, পিসফুল মাইন্ড থাকবে। সেরকম সেই জিনিসটা খুব দাম, নতুন কিছু তৈরি করতে গেলে পিসফুল মাইন্ড খুবই দরকার, ঠিক আছে। নাহলে দেখবে তুমি রবীন্দ্রনাথ ঠাকুর যখন লিখছে, এত এত লিখে গেছে, মানে উনি যে পরিমাণে জিনিস লিখে গেছে, আমরা একদম জেনারেল মানুষেরা সাধারণ লাইফে খালি অত পড়ারই সময় আমরা পাই না, মানে পড়তেও পাই না, তার মানে ভাবো উনি কি পরিমাণে লিখে গেছে, টাইমটা কতটা পারফেক্টলি উনি ইউজ করেছে। তো সেরকম কি দেখো, পিসফুল একটা টাইম লাগে, ঠিক আছে, একটা শান্ত পরিবেশ দরকার, সেই অ্যাটমসফিয়ারে দরকার, তো সেই জন্য তারপর সে এত কিন্তু লিখে গেছে। তো সে জন্য যে জায়গায় চিল্লাপাল্লা হচ্ছে এরকম ফালতু লোকের সাথে যদি টাইম কাটো, তাহলে সে হিসেবে করতে পারতো না। ঠিক তোমারও তাই, তোমার যদি লাইফে এরকম তোমার ভালো পজিশনে যেতে হয়, ঠিক আছে, তাহলে তুমি টাইম কাকে দিচ্ছ, আর কে তোমার টাইমটা নিচ্ছে, আর কে কার উপর তুমি টাইমটা দেবে, এই জিনিসটা তোমার উপর ডিপেন্ড করবে। তুমি যেখানে দেবে তো সেখানে কিন্তু সেটা তোমার উপর কিন্তু তার ইনফ্লুয়েন্সটা থাকবে। তো সেই হিসেবে এইসব যারা লোক তাদের থেকে দূরে থাকো, পাত্তা দিও না, কাট করো বা ডিলিট করো এদেরকে, তাহলে কিন্তু সুবিধা হবে। বা ইগনোর করো, যেটা বলে না, ইগনোর করো আর কি। তারা যদি বলে যে ঘ্যাম বেড়ে গেছে বা এই বেড়ে গেছে, ঠিক আছে, হ্যাঁ গেছে আমার, কিন্তু সেটা তোমার নিজের জন্য কিন্তু এটা দরকার, ঠিক আছে, তাহলে তুমি এখানে পিসফুল থাকতে পারবে। আর যখনই তুমি পিসফুল থাকতে পারবে, নতুন ক্রিয়েটিভ জিনিস তখনই মাথার দিকে আসে। মানে শোরগোলের মধ্যে, এইসব চিল্লাপাল্লার মধ্যে, বা তোমার এই ধরনের অ্যাটিটিউড যারা তাদের মধ্যে থাকলে কিন্তু ওই জিনিসগুলোই মাথায় ঘুরবে। এরাই কিন্তু দিনটা দেখবে পিএনপিসি করে, ঠিক আছে, মানে পরনিন্দা পরচর্চা করে, কিন্তু আলটিমেটলি লাইফে নিজে কিছু করে না। খালি কেউ কিছু বললে সেটা সমালোচনা, সমালোচনা এবং সমালোচনা, ঠিক আছে। এই হচ্ছে এদের মানে পার্ট টাইম জব আর কি, ঠিক আছে। তো এটাই আর কি ব্যাপার, বুঝতে পারছো নাকি যেটা বলছি আর কি। তো এরকম থেকে দূরে থাকো, তাহলে কিন্তু সেটাই পুরো ক্লিয়ার রাখি কি বলছেন। তো এটাই আর কি, ডেপথের নলেজ আসবে, সেগুলো কিন্তু বললাম যে বিভিন্ন টাইপের বই আস্তে আস্তে কিন্তু পড়া শুরু করো, ঠিক আছে। যদি তুমি এখনো না পড়ে থাকো, আস্তে আস্তে শুরু করো, পড়াতে টাইম দাও, তাতে আলটিমেটলি খুবই কাজে দেবে। তাহলে তোমার নিজের পয়েন্ট অফ ভিউ আরো বেশি ক্রিস্টাল ক্লিয়ার হবে, ঠিক আছে, যে কোনো টপিকে। আর তখন সেটা বেশি ইনফ্লুয়েন্সিয়াল হবে। জেনারেলি সবাই বই, সবাই পেপার পড়ছে, তুমি খালি খালি সারা দিন রাত, প্রত্যেক সারা বছর ধরে তুমি আনন্দবাজারই খালি পড়ে যাচ্ছ, কিন্তু তুমি যদি অন্যান্য রাইটারের বই না পড়ো বা অন্য কিছু না পড়ো, তাহলে অন্যান্য পয়েন্ট অফ ভিউ কিরকম আসবে? না হলে তো তুমি খালি আনন্দবাজারে যা বলছে ওইটাই খালি জানবে আর ওটাই খালি বলতে থাকবে, তা কিন্তু না। তো তাহলে তোমার পয়েন্ট অফ ভিউটা ডেপথে করার জন্য আরো বিভিন্ন টাইপের বই পড়া দরকার, বিভিন্ন জিনিস, বিভিন্ন টপিকে, বিভিন্ন রাইটারের। তো সেই জিনিসগুলো কিন্তু শুরু করবে, যত আগে থেকে শুরু করবে যত, তাহলে কিন্তু সেটা হেল্পফুল হবে। ওকে, ঠিক আছে নাকি? তো এইভাবে কিন্তু শুরু করো আস্তে আস্তে, তাহলে কিন্তু সেটা সুবিধা হবে। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে বলো? ওকে, তো চলো এবার তাহলে আমরা শুরু করি। দেখো ইন্ডিয়ান লজিক, দেখো 6.26 পেজে রয়েছে ইন্ডিয়ান লজিক মিনস অফ নলেজ, মানে কি ভারতীয় যে দর্শন, ঠিক আছে। এবার হচ্ছে আমরা ভারতীয় দর্শনে আসছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। তোমার কি ফিলোসফি ছিল গ্রাজুয়েশনে? না গ্রাজুয়েশনে বা না গ্রাজুয়েশন তো থাকবে না, মানে 12-এ, 11 11 12 বা গ্রাজুয়েশনে পাশে। ওকে ওকে, আচ্ছা, ঠিক আছে, ছিল না, ঠিক আছে। তো এখানে দেখো ইন্ডিয়ান লজিক মানে কি ভারতীয় দর্শন। তো এখানে দেখো একটা চার্ট করা আছে, এই চার্টটা দেখো, তাহলে বুঝতে পারবে যে আমাদের কি কি করতে হবে এখানে। তো ভারতীয় দর্শনকে দুটো ভাগে কিন্তু ভাগ করা যায়, ঠিক আছে, এটা মাথায় রাখবে। একটা হচ্ছে তোমার অর্থোডক্স, অর্থোডক্স, আর হচ্ছে তোমার আনঅর্থোডক্স। মানে হচ্ছে কি আস্তিক দর্শন, আর হচ্ছে তোমার নাস্তিক দর্শন। আস্তিক দর্শন মানে কি, মানে বেদ যেগুলো বোঝাচ্ছে, আমাদের যে বেদ আছে সেটা তোমার আস্তিক দর্শনের মধ্যে আসছে। আর নাস্তিক দর্শন মানে হচ্ছে তোমার বেদ বাদে অন্যান্য যেগুলো দর্শন আছে, ঠিক আছে। বেদ মানে তো তুমি বুঝতে পারছো, ঋক্সাম যুদ্ধ ধর্ম। তো এইখানে দেখো আস্তিক দর্শনের মধ্যে কি কি জিনিস রয়েছে, এই জিনিসগুলো কিন্তু রাখি, প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড মাথায় রাখতে হবে। মানে যে এই কতগুলো ভাগে ভাগ করা যায়, যে আস্তিক দর্শনকে কয়টা ভাগে ভাগ করা যায়, আর নাস্তিক দর্শনকে কত ভাগে ভাগ করা যায়, এগুলো কিন্তু সব মনে রাখতে হবে। আস্তিক দর্শনকে দেখো
ন্যায় দর্শন। দেখো ইংলিশ টার্মটা আমি বাংলা টার্মে বলছি যাতে তোমার মনে রাখতে সুবিধা হয়। নেক্সট হচ্ছে তোমার বৈশেষিকা, তারপরে হচ্ছে মীমাংসা বা পূর্ব মীমাংসা, যে কোনো একটাই বলা হয়। নেক্সট হচ্ছে সাংখ্য দর্শন, তারপর হচ্ছে তোমার যোগ দর্শন, তারপর হচ্ছে তোমার উত্তর মীমাংসা বা বেদান্ত। বুঝতে পেরেছো? এইগুলো নিয়ে হচ্ছে তোমার আস্তিক দর্শন। আর নাস্তিক দর্শন কি? বুদ্ধিস্ট মানে বৌদ্ধ, বৌদ্ধ দর্শন যা, জৈন দর্শন, আর হচ্ছে তোমার চারবাক দর্শন। এই জিনিসগুলো নিয়ে হচ্ছে তোমার নন বেদাস বা নাস্তিক দর্শন গঠিত হয়েছে। তো আস্তিক দর্শন আর নাস্তিক দর্শনের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছো, যে কোন দুটো রয়েছে এখানে, মানে ডিফারেন্সিয়েটটা? তাহলে তোমার কিন্তু সেই সময় মাথায় রাখতে সুবিধা হবে যে অর্থোডক্স আর আনঅর্থোডক্স। আচ্ছা আচ্ছা, বুঝতে পারোনি? কোনটা বুঝতে পারোনি বলো? মানে ইন্ডিয়ান লজিককে, ভারতীয় দর্শনকে দুটো ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? তো দুটো ভাগের মধ্যে হচ্ছে আবার আলাদা আলাদা রয়েছে, যে আস্তিক দর্শন যেগুলো, আরেকবার বলুন ডিফারেন্স। আচ্ছা আচ্ছা, দেখো ভারতীয় দর্শন, ঠিক আছে, মেইন জিনিস, ভারতীয় দর্শনকে দুটো ভাগে ভাগ করা যায়, আস্তিক দর্শন আর হচ্ছে নাস্তিক দর্শন। তো আস্তিক দর্শনকে আবার তো 6টা ভাগ রয়েছে, আবার নাস্তিক দর্শনের 3টে ভাগ রয়েছে। আস্তিক দর্শনের ভাগ 6টা গুলো কি কি দেখো: ন্যায় দর্শন, তারপর হচ্ছে বৈশেষিক, তারপরে হচ্ছে মীমাংসা, মীমাংসাকে আবার পূর্ব মীমাংসাও বলা হয়, তারপরে হচ্ছে সাংখ্য দর্শন, তারপর হচ্ছে যোগ দর্শন, যোগ মানে হচ্ছে যোগ আসন, যেটা যোগ দর্শন, আর হচ্ছে উত্তর মীমাংসা বা উত্তর মীমাংসাকে আবার বেদান্তও বলা হয়। ঠিক আছে? তো এই যে এতগুলো বললাম, এগুলো হচ্ছে তোমার আস্তিক দর্শন। ঠিক আছে? আর এবার হচ্ছে তোমার নাস্তিক দর্শনের দিকে যদি যাই, আস্তিক দর্শন মানে হচ্ছে তোমার বেদ। ঠিক আছে? বেদ দর্শন হচ্ছে তোমার আস্তিক দর্শনে আসছে। এবার নাস্তিক দর্শন যদি আমরা এদিকে যাই, নাস্তিক দর্শন মানে হচ্ছে তোমার এইখানে যেটা নন বেদাস, মানে বেদ ছাড়া। ঠিক আছে? বেদ ছাড়া অন্যান্য যে সকল দর্শনগুলো আছে সেগুলোকে নাস্তিক দর্শন বলে। তো সেগুলো কি আছে? বৌদ্ধ দর্শন, জৈন দর্শন এবং তোমার চারবাক দর্শন। এইগুলো নিয়ে হচ্ছে তোমার নাস্তিক দর্শন গঠিত। ঠিক আছে? তো ইন্ডিয়ান লজিককে এই দুই ভাগে ভাগ করা যায়, আবার সে দুটোর মধ্যে এতগুলো ডিভিশন রয়েছে। ক্লিয়ার? ঠিক আছে, এগুলোকেই তোমার হচ্ছে ইন্ডিয়ান লজিক বা ভারতীয় দর্শন বলা হয়ে থাকে। তো এগুলোকে দেখো আবার তিন ভাগে ভাগ করা যাচ্ছে। দেখো ভারতীয় দর্শনকে, যে বৈদিক দর্শন, বৈদিক সময়, তারপরে হচ্ছে তোমার উপনিষদের সময়, তারপরে হচ্ছে তোমার পোস্ট বৈদিক পিরিয়ড, মানে বেদ পরবর্তী যুগের দর্শন। ঠিক আছে? বেদ পরবর্তী সময়। তো এই 3টে সময় অনুযায়ী ভাগ ভাগ করা যায়। এগুলো দেখো একটু বারবার পড়তে হবে, তাহলে কিন্তু মনে আসবে, মনে থাকবে। নাহলে কিন্তু এখান থেকে কিন্তু ডাইরেক্ট প্রচুর কোশ্চেন আসে। ঠিক আছে? যে ধরো ভারতীয় দর্শন কোনগুলো, বেদের দর্শন কোনগুলো, আর বেদ ছাড়া দর্শনগুলো কোনগুলো। তো বেদ ছাড়া দর্শনগুলো আমরা কি বললাম? বৌদ্ধ দর্শন, জৈন দর্শন, আর হচ্ছে তোমার চারবাক দর্শন। এগুলো সব হচ্ছে তোমার বেদ ছাড়া দর্শন। আর বেদ সহ দর্শন কোনগুলো? এই যে তোমার দেখো, এই যে ন্যায় দর্শন, সাংখ্য দর্শন, যোগাসন দর্শন, ঠিক আছে, উত্তর মীমাংসা দর্শন, তারপর হচ্ছে পূর্ব মীমাংসা দর্শন, তারপরে সাংখ্য দর্শন। এই জিনিসগুলো কিন্তু রয়েছে তোমার যে অর্থোডক্স বা আস্তিক দর্শনে। বুঝতে পারছো এই ডিফারেন্স গুলো রয়েছে? এগুলো বারবার বারবার পড়লে তোমার মনে থাকবে। ঠিক আছে? এবার এটাকে তোমার যখন আস্তিক দর্শনকে আবার 3টে এরিয়াতে ভাগ করা যাচ্ছে, যে বৈদিক যুগের, ঠিক আছে, তারপরে হচ্ছে উপনিষদের যুগের। মানে কি, উপনিষদ কয়টা আমরা দেখেছি? 18টা উপনিষদ না আমাদের, আমাদের সনাতন ধর্মের। ঠিক আছে? যে উপনিষদ গুলো, তো সেগুলো কিন্তু আসছে এখানে সেই সময়টা। তারপর হচ্ছে তোমার পোস্ট বৈদিক, মানে পরবর্তী বৈদিক যুগের যে দর্শন, এইভাবে কিন্তু ভাগ করা যায়। ঠিক আছে? তো এরপরে দেখো যে প্রত্যেকটা দর্শন গুলো কি, সেই জিনিস সম্পর্কে আবার ডিটেলস এখানে বলা হচ্ছে। যে চারবাক ম্যাটেরিয়ালিস্টিক স্কুল ভিউ অফ নলেজ, মানে কি, চারবাক দর্শনে আমরা ম্যাটেরিয়ালিস্টিক ভিউতে সব থেকে বেশি বিশ্বাসী। মানে চারবাক দর্শন হচ্ছে তোমরা যেটা ম্যাটেরিয়াল, মানে বস্তুবাদী দর্শনের উপর সবসময় বিশ্বাস, মানে কোনো বস্তুর মাধ্যমে হচ্ছে লাইফে সবকিছু হয়, বস্তুবাদী দর্শন। তো সেটাকে এখানে বোঝাচ্ছে, চারবাকটা হচ্ছে তার উপর বেশি ইনফ্লুয়েন্সিয়াল, বা তার সেটাই হচ্ছে সব থেকে বেশি মানে। এরপর দেখো যে অর্থোডক্স ভিউ অফ নলেজ, মানে পুরোনো যেটা যদি আমরা দেখছি, অর্থোডক্স মানে প্রাচীন যুগের বা প্রাচীন কালের যে দর্শন, সেখানের মধ্যে কি আসছে দেখো, ন্যায় স্কুল। পরের পেজে দেখো, পেয়েছো 6.27 পেজে ন্যায় স্কুল, মানে যেটা আমরা প্রথমে দেখলাম যে ন্যায় ফিলোসফি, ন্যায়া ফিলোসফি। মানে আমি দেখো বাংলাতে টার্ম গুলো বলছি যাতে তোমার জিনিসটা সহজে মনে থাকে। ঠিক আছে? এখানে দেখো সব বই তো বাংলা, সব জিনিস তো বাংলার বা হিন্দি, তো সেই জিনিসগুলোই তো ইংলিশের কি টার্ম, নিজের মতো করে ইংলিশ টার্ম ইউজ করে বলা। আর তোর ওরা তো ইন্ডিয়ান টার্ম জানতো না, তার জন্য ইংলিশ টার্ম যেগুলো ইচ্ছা মতন দিয়েছে, আমাদের তাই এখন করতে হচ্ছে। মেইন প্রবলেম হচ্ছে যেটা। কিন্তু তুমি যদি ভারতীয় বইগুলো পড়ো, তাহলে কিন্তু সেই হিসেবে তোমার বুঝতে সুবিধা হবে। সেটা কি, যেরকম দেখো ন্যায়া, এখানে বলছে কি ইংলিশে কি ন্যায়া, কিন্তু আসল জিনিস কি ন্যায়। ঠিক আছে? পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা,
ঠিক আছে, এগুলো কিন্তু সব বাংলা টার্ম বা হিন্দি টার্ম। সাংখ্য দর্শন, যোগ, যোগকে কি বলছে, যেটা যোগাসন যেটা বললেন সেটাকে ইংলিশে কি বলছে, ইয়োগা। ঠিক আছে, সে ওই ইংলিশের যে টার্ম সেসব ভাবে ইউজ করা। তো সেই জিনিসগুলো তুমি যদি বাংলা টার্মটা মনে করো তাহলে সহজে তোমার মনে থাকবে, নাহলে ইংলিশ টার্ম দেখলে ওই হয়ে যাবে। ওরা বলতে পারতো না তাই এখন নিয়েছে, এটা হচ্ছে মেইন প্রবলেম। ন্যায় স্কুলকে কোন কোন ভাগে ভাগ করা যায় দেখো, পারসেপশন মানে তুমি পারসেপশন লোকজনকে ভাবছো যে তুমি সে কিরকম। পারসেপশন ধরো এই যে একজন যাচ্ছে এরম হতে পারে বা ওরম হতে পারে, ঠিক আছে, বা এরম নাও হতে পারে, এটা তুমি পারসেপশন নিলে, ঠিক আছে, তোমার পারসেপশন কিরকম। ইন্টারফারেন্স মানে তুমি কোনো একটা কাজে ইন্টারফেয়ার করো, সেটাকে বোঝাচ্ছে। ধরো কেউ একটা কোনো কাজ করছে তার মধ্যে তুমি নাক গলালে, বা যে জিনিসটা আর কি যেটা বললো সেটাকে ইন্টারফেয়ার করা বোঝাচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার কম্পারিজন। কম্পারিজন মানে কি তুমি অন্যজনের সাথে তুলনা করছো, ঠিক আছে, নিজেকে বা অন্য কিছুকে, সেটা এখানে আসছে। এরপর তোমার ভার্বাল টেস্ট মানে তুমি মুখের কথা বলার মাধ্যমে সেই জিনিসটা বিশেষণ করছো, বিশেষিত করছো বা বলছো। তো এই যে যে জিনিসগুলো এগুলো হচ্ছে তোমার ন্যায় স্কুলের টপ থটের মধ্যে পড়ছে, মানে ন্যায় দর্শনের মধ্যে পড়ছে, ন্যায় স্কুলের মধ্যে পড়ছে। ঠিক আছে, তারপর দেখো যে জিনিসটা আছে তোমার বৈশেষিকা ফিলোসফি। ঠিক আছে, তো বৈশেষিকার যে সিস্টেম সেই জিনিসটা কিন্তু এখানে বলা হচ্ছে যে তোমার বৈশেষিকা সিস্টেম এটা হচ্ছে তোমার মেটাফিজিক্যাল অন্টোলজির মধ্যে এখানে জড়িত। তো এখানে কি বলা হচ্ছে, তোটা তোমার এখানে তুমি যদি টোটালি দেখো যে এখানে কি রয়েছে, এই যে যে বৈশেষিকাতে এটা হচ্ছে ভগবান বুদ্ধের তোমার যে গৌতমের ন্যায় সূত্র। ঠিক আছে, গৌতম বুদ্ধ তো বুঝতে পেরেছো, তো গৌতম বুদ্ধের যে ন্যায় সূত্র লেখা সেগুলো কোথায় রয়েছে, এই বৈশেষিকা ফিলোসফি। তো এটাই হচ্ছে তুমি যদি মাথায় রাখো তাহলে তোমার সুবিধা হয় যে বৈশেষিকায় কি আছে, বুদ্ধের লেখা যে ন্যায় সূত্র সেগুলো রয়েছে। ঠিক আছে, তো সেগুলো তোকে বৈশেষিকা ফিলোসফি বলা হয়েছে। ঠিক আছে, মেইন জিনিস হচ্ছে কোর ভ্যালু হচ্ছে এটা। মীমাংসা, এরপরে দেখো দেখো রয়েছে যে মীমাংসা বলতে তোমার যেটা বলা হচ্ছে যে বৈদিক যে রীতিনীতি, মানে বৈদিক যুগের যে রীতিনীতি গুলো, এবং সেগুলো তোমার দেখো হাইয়েস্ট পজিশনে যেতে যে যে জিনিসগুলো দরকার, যে টার্মস এন্ড কন্ডিশন গুলো ফলো করা দরকার সেই যে বৈদিক সময়, ঠিক আছে, আমি বৈদিক যুগের কথা বলছি, সেই জিনিসগুলো যেটাই রয়েছে সেটাকে হচ্ছে তোমার মীমাংসা বলে। ঠিক আছে, আমি কিন্তু কোর ওয়ার্ড গুলো বলছি, যে মানে প্রত্যেকটা জিনিসের মেইন মেইন জিনিসগুলো কি এর আন্ডারে কি কি রয়েছে, রাখি, বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ, ঠিক আছে, তো এই ব্যাপারটা কিন্তু তোমার মাথায় রাখা দরকার। তো এর মধ্যে এটাই কিন্তু তোমার মীমাংসা রয়েছে। নেক্সট আসছে তোমার দেখো উত্তর মীমাংসার বেদান্ত, এগুলো দুই ভাগে ভাগ করা যায় এখানে। নেক্সট হচ্ছে তোমার আদার হেটেরোডক্স স্কুল অফ নলেজ। তো অন্যান্য যেগুলো নলেজের মানে কি জ্ঞানের যে আধার যেগুলো বোঝাচ্ছে, তো সেটা দেখো জৈনিজম মানে কি জৈন ধর্ম সাথে রিলেটেড যে জিনিসগুলো রয়েছে, তো সেইগুলো তোমার জৈনিজমে আসছে। ঠিক আছে, এই দেখো জৈনিজমকে এই যে আবার একটা চার্ট করে বলে দেওয়া হয়েছে, জৈনিজমের মধ্যে তোমার নলেজ রয়েছে মানে জ্ঞান। জ্ঞান জ্ঞানকে আবার দেখো দুই ভাগে ভাগ করা যাচ্ছে, যে মিডিয়েট প্রকাশ, আর তোমার হচ্ছে তোমার ইমিডিয়েট অপ্রকাশ। সেটা তোমার দেখো আবাদি, মনোপ্রয়া, তারপরে কেবালা, মাট্টি, শ্রুতা, এই যে যে বিভিন্ন টার্মে এগুলো ভাগ করা যায়। ঠিক আছে, কিন্তু মেইন কোর জিনিস হচ্ছে তোমার জৈনিজম, মানে জৈন ধর্ম যে যে জিনিসের উপর দিয়ে তৈরি বা তার কোর ভ্যালু যে যে জিনিসের রয়েছে সেগুলো হচ্ছে তোমার জৈন ধর্মের মধ্যে পড়াচ্ছে বা জৈন ধর্মের আন্ডারে রয়েছে। ঠিক আছে, তো সেই জিনিসটা রয়েছে। তো ঠিক সেম জিনিসটা তুমি দেখো, এটা হচ্ছে তোমার অর্থোডক্স আসছে মানে কি গোড়াবাদী। ঠিক আছে, অর্থোডক্স মানে তোমার গোড়াবাদী যে টাইম গুলো, তো সেই জিনিসটা এখানে বোঝাচ্ছে। ঠিক আছে, নেক্সট আছে তোমার কি বুদ্ধিজম। বুদ্ধিজম মানে কি, মানে বৌদ্ধ ধর্মের সাথে রিলেটেড যে জিনিসগুলো আছে, বা বৌদ্ধ ধর্মের যে রীতিনীতি, সংস্কৃতি, বা বৌদ্ধ ধর্মের যে কোর ভ্যালু, সেই জিনিসগুলো হচ্ছে তোমার এই বুদ্ধিজমের মধ্যে রয়েছে। তো তার মধ্যে কি দেখো যে যোগাসন প্র্যাকটিস করা, মানে যোগাসন নিয়মিত করা, অনুশীলন করা। তারপর হচ্ছে তোমার মাধ্যমিকা মানে কি, মাধ্যমিকা দেখো আমরা মনে করো আমরা ক্লাস 8-9-এ পড়েছিলাম যে মধ্যম পন্থা ফলো করা। ঠিক আছে, তারপরে দেখো সৌত্রাং, অল ট্রুথ ইজ ডক্ট্রিন মানে কি, সৌত্রানিত্রিকা মানে কি সদা সত্যই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিনিস এবং সেটাই সত্যকে সবসময় ফলো করা উচিত। এই যে যে থিওরি, এটা কার, গৌতম বুদ্ধের থিওরি, এটাও কিন্তু তোমার বুদ্ধিজমের মধ্যে আসছে। তারপর কি বৈভাষিকা, বৈভাষিকা সম্পর্কে এখানে কিন্তু পরপর এখানে রয়েছে, যেটা তোমার এই যে বৈভাষিকা কিন্তু বুদ্ধিজমের আরেকটা কিন্তু পার্ট। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু এখানে পরপর এখানে এই যে যে চারটে পার্ট এগুলো তোমার বুদ্ধিজমের আন্ডারে আসছে। ঠিক আছে, তো সেই জিনিসটা তোমার গেলে এটা আবার কার আন্ডারে, অর্থোডক্সের আন্ডারে আসছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আনঅর্থোডক্সের আন্ডারে মানে যে যে জিনিসগুলো আমরা বললাম, তো সেই জিনিসগুলো এখানে কিন্তু রয়েছে। তারপরে দেখো এখানে স্মৃতির কথা বলা হচ্ছে। স্মৃতি মানে কি বৈদিক নলেজ, মানে কি বেদের যে জ্ঞান। তারপর ঠিক আছে, তারপর তোমার দেখো প্রত্যভিজ্ঞা, তো সেটা কি মনে হচ্ছে, সেটা তোমার রিকগনিশন মানে কাউকে ঠিক করে চেনা বা বোঝা।
ঠিক আছে। তারপর কি টার্কা, টার্কা মানে কিন্তু লজিক, মানে কি তর্ক। যদি বাংলা স্টাইলে দেখো সহজে মনে থাকবে, ঠিক আছে। টার্কা এখানে বলছে ইংলিশ টার্মে, কিন্তু তুমি যদি বাংলা স্টাইলে নাও জিনিসটা তর্ক। তর্ক মানে কি, আমরা কোনো বিষয়ে তর্ক সোজা ভাবে মানে আলাপ আলোচনা সমালোচনা এটার মাঝে কি তর্ক বোঝাচ্ছে, সেটা কিন্তু রয়েছে এখানে, ঠিক আছে। তারপর অনুমানা মানে কি অনুমান করে যে জিনিসটা আমি বললাম, ওই দেখো যেটা আমি একটু আগে বলছিলাম। তারপরে কি আগামা, ঠিক আছে, মানে আমার সাথে সহযোগী যারা, বা আমি যে পয়েন্ট অফ ভিউ আমরা ফলো করি, আমার সাথে যারা ফলো করছে, ঠিক আছে। তো এই যে যে ভাগগুলো সব কিন্তু এর সাথে কানেক্ট রয়েছে, ঠিক আছে, যেটা আমরা এতক্ষণে ডিসকাস করছি। তার জন্য দেখো বলছি রাখি, তুমি যদি বাংলা স্টাইলে জিনিসগুলো ওয়ার্ড গুলো শোনো বা পড়াও, তাহলে কিন্তু সহজে মনে থাকবে। ইংলিশ টার্মটা তুমি যখনই দেখবে মনে রাখতে সুবিধা হবে, বুঝবে ঠিকই সবে, কিন্তু মনে রাখতে সুবিধা হবে হচ্ছে তোমার বাংলা টার্ম অনুসারে তুমি যদি মাথায় রাখো, ঠিক আছে। যেটা বললাম টারাকা যেটা রয়েছে, তুমি যদি তর্ক হিসাবে মনে রাখো, ঠিক আছে। ইংলিশ টার্মে কি রয়েছে, TARK, টারকা, ঠিক আছে। কিন্তু তুমি যদি বাংলা হিসেবে মনে রাখো তর্ক, তাহলে কিন্তু সহজে মনে থাকবে জিনিসটা, বুঝতে পারলে। তো এই ব্যাপারটা এখানে রয়েছে। নেক্সট হচ্ছে তোমার দেখো প্রমাণ বোঝাচ্ছে। তো প্রমাণ রয়েছে দেখো নলেজ, সোর্স অফ নলেজ মানে কি প্রমাণ দাও কোনো একটা বিষয়, যে আমি খালি খালি পড়ে গেলাম বা বুঝে গেলাম তা কিন্তু না, সেটা আমি যেটা আমি পড়েছি বা জেনেছি সেটা যে সত্য বা সেটা যে ঠিক, এই জিনিসটা প্রমাণ দেওয়া। তো সেই জিনিসটা কিন্তু এর মধ্যে চলে আসছে, ঠিক আছে। প্রমাণা মানে কি সোর্স অফ নলেজ, মানে তুমি যে জিনিসটা বলছো বা করছো সেটা সোর্স কি, মানে আদৌ কি সেটা ঠিক, সেটাকে আদৌ সোসাইটির জন্য বেস্ট হবে, বা সেটা কি সত্যি ইনফ্লুয়েন্সিয়াল সোসাইটির জন্য, বা তাতে কি সত্যি শান্তি অবস্থা বজায় থাকবে। তো এই যে যে জিনিসগুলো রয়েছে, তো সেটাই কিন্তু প্রমাণের মাধ্যমে সেই জিনিসটাই কিন্তু এখানে পরপর বোঝাচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছো। তো সেই ব্যাপার কিন্তু এখানে মেইন জিনিসগুলো এখানে কিন্তু ডিপেন্ড করছে এখানে। তারপর দেখো প্রত্যাশা মানে কি পারসেপশন, যেটা আমি বললাম যে পারসেপশন কি, ওই যে তুমি ওই যে রাস্তা দিয়ে গেলে যে কি পারসেপশন তুমি করেছো, যে কি ঠিক মানে কি ভালো না খারাপ, যে আমরা পারসেপশন করছি, যে আমরা কিন্তু তার সাথে জানি না বা বুঝি না, কিন্তু বা কথাও তার সাথে আমি বলিনি, কিন্তু তারপরেও একটা আমি ভেবে নিলাম, ঠিক আছে, যেটা তুমি প্রত্যক্ষ করে কিন্তু সেই জিনিসটা আমি ভাবলাম। তো সেই জিনিসটাই কিন্তু এখানে ডিটেলসে ডিসকাস করছে। ওই যে বাংলা ওয়ার্ডে তুমি যদি মাথায় রাখো তাহলে কিন্তু তোমার সুবিধা হবে জিনিসটা বুঝতে। তারপরে দেখো কি রয়েছে অনুমানা, অনুমানা তোমার কিন্তু রয়েছে কিন্তু ইন্টারফারেন্স, যেটা কি মানে অনুমান করে নিয়েছো যেটা, ঠিক আছে, যে অনুমান করে কোনো ব্যাপারটা চালানো, তো সেই জিনিসটা এখানে বোঝাচ্ছে। শব্দ দেখো যেটা রয়েছে ভার্বাল টেস্টিমনি, এগুলো পেয়েছো খুঁজে 6.30 পেজে, কিন্তু এগুলো আমরা কিন্তু যেগুলো ডিসকাস করছি 6.30 পেজে কিন্তু এগুলো পেয়ে যাবে, পেয়েছো রাখি। দেখো শব্দ মানে, শব্দ মানে কোন কোন জিনিসটা আমরা কথা বলছি, মানে আমাদের যে চিন্তা চেতনা ভাবধারা বা আমাদের যা তুমি মনে কোনো ভাবছো, তো এই যে যে জিনিসগুলো যেগুলো শব্দ আকারে তুমি যখন প্রকাশ করছো, সেই যে জিনিসগুলো তোমার দেখো যে শব্দ হিসেবে রয়েছে, দেখেছো এসএইসে শব্দ, যে ভার্বাল টেস্টিমনি। তারপর হচ্ছে তোমার উপমানন মানে কি, উপমানন মানে হচ্ছে তোমার কম্পারিজন, মানে যেরকম ধরো আমরা কারোর সাথে কম্পারিজন করি না, যে ধরো যে জিনিসটা ফ্যামিলিতে বেশি হয়, যে তোর এই দেখ তোর কাকা তো বোন বা কাকা তো মামা তো বোন এই এত এত নাম্বার পেয়েছে, তুই কিছুই পাচ্ছিস না, এই যে জিনিসটা কি কি বলছে এটা কম্পারিজন, ঠিক আছে। মানে যেহেতু একই ক্লাসে বলে যে জিনিসটা জেনারেলি হয়ে থাকে ইন্ডিয়ান সোসাইটিতে, তো সেটাই আর কি, ঠিক আছে। আর সারা জীবন তাই নিয়ে খোটা হতে থাকে। তারপর হচ্ছে তোমার প্রেজাম্পশন, তো প্রেজাম্পশন যেটা করে রাখা, যে হতেও পারে এটা আগে থেকে তুমি প্রিজাম্পশন করে রাখলে, সেই জিনিসগুলো এখানে বোঝাচ্ছে। যে তুমি ধরো আগে তোমার যে জ্ঞান রয়েছে বা স্মৃতি রয়েছে, তার উপর বেস করে তুমি এই জিনিসটা করলে, বা অ্যাজাম্পশন করা যে জিনিসটা কিন্তু এখানে সেরকমই ঠিক জিনিসটা বোঝাচ্ছে, যে তুমি আগে অনুমান করে নিচ্ছ যে এই টাইপের এই জিনিসটা এরকম ঘটতে পারে, যে ওই রাস্তা দিয়ে গেলে যারাই যায়, বৃষ্টি হলেও ওই রাস্তা সবসময় ডুবে যায়, ঠিক আছে। এই জিনিসটা কি তুমি তুমি গত কয়েক বছর তুমি তুমি দেখেছো, তার জন্যই জানো যে ওইখানে বৃষ্টি হলে ওই রাস্তাটা ডুবে যায়, ঠিক আছে। তো সেই হিসাবে তোমার কিন্তু প্রি অ্যাজাম্পশন যেটা রয়েছে সেটাকেই কিন্তু প্রি অ্যাজাম্পশন এখানে বোঝাচ্ছে, ঠিক আছে। যে কারণ তুমি ওটা গত কয়েক বছর ধরে দেখছো যে বৃষ্টি হলে ওই রাস্তা ডুবে যায়, ঠিক আছে। তো সেই জিনিসটা কিন্তু এখানে বোঝাচ্ছে, যে আর্থপট্টির মাধ্যমে বা প্রিজাম্পশনের মাধ্যমে। এরপর তোমার দেখো যে অনুপলব্ধি, ঠিক আছে, মানে নন অ্যাপ্রিহেনশন মীমাংসা। অনুপলব্ধি মানে উপলব্ধির সাথে যেটা কানেক্টেড, ওই যে উপলব্ধি করছো মানে কোনো জিনিসটা নিজে বোঝা বা ভাবা, বা নিজের মধ্যে সেই জিনিসটা অনুধাবন করা, অনুপলব্ধি, ঠিক আছে, সেটাকেই বোঝাচ্ছে। নিজের মধ্যে সেই জিনিসটা ভেবে তারপর সেই অনুযায়ী তোমার এগোনো বা সেই জিনিসটা ভাবা, সেই জিনিসটাই এখানে বোঝাচ্ছে অনুপলব্ধির মাধ্যমে। দেখো এই যে অ্যাকর্ডিং টু তোমার কুমারিলা ভট্ট কিন্তু বোঝানো হচ্ছে, যেখানে যে বিভিন্ন রাইটার রয়েছে সেই টাইমের কিন্তু এখানে কথাটা বলছে, দেখো কোন কোন টাইমের রাইটার, তো সেই জিনিসটা তোমার এখানে মাথায় রাখতে হবে। কারণ এখানে দেখো যে যে জিনিসগুলো আমি পুরো যে থট যে জিনিসটা রয়েছে সেই জিনিসগুলো আমরা ডিটেলসে ডিসকাস করছি, মানে মেইন মেইন জিনিসটা কোর ভ্যালুটা কি, মানে কোর আইডিয়া কি, কি ওয়ার্ডটার মানে কি, যে জিনিসগুলো তোমার অবশ্যই মাথায় রাখা দরকার। কারণ কোশ্চেন কিন্তু এরকম থাকবে এবং তার চারটে অপশন থাকবে। তো
তুমি যদি ধরো তর্ক রয়েছে, তর্ক মানে কি বোঝাচ্ছে সেটা তুমি যদি পারো, তাহলে ওই তর্ক সম্পর্কে কি, তো সেটা 4টে ওয়ার্ডে রয়েছে, নিচে পরপর 4টে অপশন রয়েছে, তাহলে তুমি যেই অপশনটা কারেক্ট, যে তর্ক মানে কি বোঝাচ্ছে, তর্কতে কি বোঝায়, সেটা তুমি যদি মাথায় রাখো, তাহলে কিন্তু সেই 4টে থেকে তুমি কারেক্ট আনসারটা তুমি কিন্তু করতে পারবে। নাহলে তুমি যদি তর্কার মানেই কি বুঝতে পারছো না, তাহলে তুমি অ্যান্সারটা কি করে করবে না? এখন তো আন্দাজে করার ব্যাপার না। তুমি তর্কর মানেই যে কি বোঝাচ্ছে, ধরো আলাপ আলোচনা সমালোচনা, যেটা তোমার এক জায়গায় বসে একসাথে করছে, সেটাই তো তর্ক বোঝাচ্ছে না, তো এটা আমাদের ইন্ডিয়ান লজিকের আন্ডারে পড়ছে। বুঝতে পেরেছো রাখি? তো সেই ব্যাপারটা কিন্তু এইভাবে কিন্তু ওই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু এগোতে হবে, তো সেই ব্যাপারটা রয়েছে। নেক্সট দেখো স্ট্রাকচার অফ অনুমানা, স্ট্রাকচার এন্ড কাইন্ডস অফ অনুমান, মানে অনুমানার বিভিন্ন কাইন্ড, মানে বিভিন্ন রকম অনুমান, এবং হচ্ছে স্ট্রাকচার মানে কি কাঠামো। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার এই পার্টটা রয়েছে। তো কাঠামো আর হচ্ছে অনুমান করা বিভিন্ন বিষয়। তো তার মানে কি দেখো, এখানে যে হচ্ছে ব্যাপ্তি, ব্যাপ্তি মানে ওই যে কতক্ষণ ধরে সেটা চলছে, তো এই গাড়ি এই যে মেশিনটা তোমার 6 ঘন্টা ধরে চলছে, মানে ব্যাপ্তিকাল হচ্ছে তোমার 6 ঘন্টা রয়েছে, সেটা বোঝাচ্ছে। তারপর হচ্ছে তোমার আহ পক্ষ ধর্মত, ঠিক আছে। তো এখানে তোমার কোনো ফায়ার ইজ এনফায়ার্ড অন দ্য হিল হোয়ার স্মোক ইজ প্রিজার্ভড ইন ইট, তো এখানে তোমার কোনো একটা জিনিস, তোমার যে জিনিসটা আমরা চোখে একটা দেখতে পাচ্ছি, কিন্তু তার মধ্যে কিন্তু অনেক জিনিস কিন্তু তার ভেতরে অনেকটা চলছে, ঠিক আছে। মানে আমরা উপর দিয়ে ধরো পাহাড়ে অগ্নুৎপাত হচ্ছে, অগ্নুৎপাতের আমরা খালি লাভা দেখতে পাচ্ছি, ঠিক আছে, বাইরে দিয়ে পড়ছে, লাভাটা আমরা বাইরে দেখতে পাচ্ছি, কিন্তু ভেতরে কিন্তু অগ্নুৎপাত হচ্ছে, প্রজ্বলিত যে জ্বালা রয়েছে, জ্বালামুখ ভেতরে রয়েছে, কিন্তু আমরা খালি কি দেখতে পাচ্ছি, লাভাটা বাইরে পড়ছে সেটা দেখতে পাচ্ছি। তো সেই জিনিসটা কিন্তু তোমার এই যে প্রকাশ ধর্মতা এখানে বলানো হচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটা নিয়ে কিন্তু এখানে বলে পরপর রয়েছে। নেক্সট হচ্ছে তোমার দেখো যে ব্যাপাতি, ব্যাপাতি মানে হচ্ছে তোমার ব্যাপ্তি, মানে কি ব্যাপ্তি, কতক্ষণ ধরে এটা চলছে, ঠিক আছে, বা কতক্ষণ ধরে এই জিনিসটা আসছে, সেই জিনিসটা ব্যাপ্তিক্ষণ, যেটা বলে না ব্যাপ্তি, কতক্ষণ ধরে ব্যাপ্তি রয়েছে। তো এই যে যে টার্ম গুলো না, এগুলো তুমি সংস্কৃত টার্ম বেসিক্যালি বলতে গেলে, ঠিক আছে। সেই সংস্কৃত টার্ম, আর আমাদের তো দেখো মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ কি, সংস্কৃত এবং তামিল, ঠিক আছে, তামিলও অনেক পুরনো, কিন্তু আমাদের ভারতের যে সকল ল্যাঙ্গুয়েজ তার সবার মা হচ্ছে তোমার সংস্কৃত, সেখান থেকেই আসছে। বাংলাও তাই, হিন্দিও তাই, ঠিক আছে। তো সেই জন্য তুমি যদি এই টার্মের সাথে ইউজ করো না, তাহলে কিন্তু সহজে তুমি বুঝতে পারবে যে ব্যাপ্তি মানে কি, তুমি বাংলার সাথে যেরকম রয়েছে আমাদের ব্যাপ্তি কতক্ষণ, ঠিক আছে, যদিও আমরা কম ব্যবহার করি, কিন্তু ব্যাপ্তি তো রয়েছে বাংলায়। তো সেই সব ওই জিনিসগুলো মাথায় রাখবে, তাহলে কিন্তু তোমার সেই জিনিসটা, ওই টার্মটা তোমার বুঝতে তাহলে সুবিধা হবে। রাখি ক্লিয়ার কি বলছি আমি? ব্যাপাতি যেটা বলছি, এটা কিন্তু ব্যাপ্তি, ঠিক আছে। এটা তোমার ধরো সংস্কৃত টার্ম বা হিন্দি টার্ম, তো সেই জিনিসটা, বা তুমি ধরো এই জিনিসটা আরো সহজে বুঝতে পারবে তুমি যদি ডিডি ডিডি বাংলা, হ্যাঁ ডিডি বাংলা বা ডিডি ন্যাশনাল যদি দেখো টিভিতে, এখানে কিন্তু সংস্কৃতে প্রত্যেকদিন সংবাদপত্র, মানে তোমার নিউজ পড়া হয়, ঠিক আছে। মানে ওখানে নিউজ চ্যানেল আছে তোমার, যেখানে পুরো নিউজটাই পড়ে সংস্কৃত ভাষায়। তো টাইম পেলে ওই জিনিসটা দেখো, খুবই ভালো হবে। তাহলে দেখবে দেখতে পারো আমরা যে ম্যাক্সিমাম শব্দ, ম্যাক্সিমাম কি আমাদের যত শব্দ আমরা ব্যবহার করি, সব ওইখান দিয়েই আসছে, সংস্কৃত পুরোটাই কিন্তু ওই যে যে নিউজটা হয়। আমি লিখে নিচ্ছি স্যার খাতায়, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ লিখে নাও, অবশ্যই লিখে নাও, সে তো আমি দেখো আমাদের ক্লাসের প্রথমেই বলেছি, এগুলো তুমি যদি না লিখে নাও তাহলে তুমি বুঝতে পারবে না সহজে, আর মনে ভুলে যাবে, আর ভুলে গেলে তো গেল। ঠিক আছে, কারণ যেটা বললাম যে আমাদের হিউম্যান ব্রেনের ক্যাপাসিটি থাকে, ধরো তুমি এই যে এখন যে ক্লাসটা করছো, এটা কন্টিনিউয়াসলি সময় সব থেকে বেশি মাথায় থাকবে নেক্সট 24 আওয়ার্স। তারপর যত সামনের দিকে এগোবে তত তুমি ভুলতে থাকবে, স্বাভাবিক এটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের হিউম্যান ব্রেনের ক্যাপাসিটি থাকে। তো এই টাইমের মধ্যে তুমি যত জিনিসটা, ধরো আমি যখন ক্লাসটা নিচ্ছি, তারপরে তুমি যদি প্র্যাকটিস করো আরবার, ধরো পরপরই 1-2 ঘন্টা, আরো তারও বেশিক্ষণ ধরে, তত তুমি করবে সেই জিনিসটা তোমার মাথায় তত মনে থাকবে। আর তুমি ধরো ক্লাস শেষ, সব বন্ধ করে দিয়ে টান টান শুয়ে পড়লে 1 সপ্তাহ, তাহলে 1 সপ্তাহ পরে কিচ্ছুই মনে করতে পারবে না, এমনকি তুমি চ্যাপ্টারও মনে করতে পারবে না যে আমি কি পড়েছি, ঠিক আছে। কি চ্যাপ্টার পড়েছিলাম তাই মনে রাখবে না, ভেতরের কথা তো পরের কথা, ঠিক আছে। তো যতই এখন মনোযোগ দিয়ে পড়ো, তুমি যদি তুমি রিভিশন না দাও, ঠিক আছে, এটা হচ্ছে সিস্টেম, এটাই প্যাটার্ন। তুমি যদি একবারও না খুলে দেখো, মানে ধরো আমাদের ক্লাস হয়ে গেলে, তুমি কোনো খাতায়ও লিখলে না, কোথাও কিছু লিখলে না, বা ওই খালি পড়লাম সেগুলো খালি শুনে গেলে, 1 সপ্তাহ পরে তুমি চ্যাপ্টারও ভুলে যাবে যে আমরা গত সপ্তাহে আমরা কি চ্যাপ্টার পড়েছি, ভেতরের জিনিস তো আরো ভুলে যাও। বুঝতে পেরেছো? তো এই জন্য সবই সিস্টেমেটিক প্যাটার্নে চলে সবকিছু, সেটা এদিক ওদিক হয়ে গেলে কোনো তার ভ্যালুলেস পুরো, ঠিক আছে। ওকে, তারপরে দেখো, দেখো ব্যাপ্তিকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সমব্যাপ্তি আর অসমব্যাপ্তি। মানে সমানভাবে যে কাজগুলো চলছে, সমানভাবে যে ব্যাপ্তি কাজ চলছে,
সমভাবে ব্যাপ্তিকাল, ধরো একটানা 12 বছর ধরে একটা কাজ করছে, ঠিক আছে, ধরো একটানা 12 বছর ধরে এই যে ধরো কোনো একটা জিনিস প্রজেক্ট তৈরি করা হলো, কোনো বড় একটা সেতু তৈরি হলো, ধরো 12 কিলোমিটার লম্বা একটা সেতু তৈরি হচ্ছে। আবার দেখো অসমব্যাপ্তি মানে কি, সমানভাবে যে ব্যাপ্তিকাল নেই, মানে ধরো ওই সেতু আমরা একটা তৈরি করছি, 2 বছর করলাম, ফান্ড নেই, ঠিক আছে, 1 বছর চুপচাপ বসে রয়েছে, তারপরে আবার 2 বছর করলাম, আবার দেখা গেল ফান্ড নেই, মানে সেই সেতু বানাবার টাকা নেই। বলছি আমি অসমব্যাপ্তি মানে হচ্ছে ওই যে সেতু বানাচ্ছি, 2 বছর করলাম, আবার তারপরে টাকা শেষ হয়ে গেল, আবার 1 বছর বসে থাকলাম, আবার 2 বছর করলাম, আবার টাকা শেষ হয়ে গেল, 1 বছর বসে থাকলাম। তো এই যে জিনিসগুলো, বা আবার 2 বছর করলাম, আবার টাকা শেষ, তো এই যে কাজগুলো সেতু তৈরি হচ্ছে কিন্তু অসমভাবে তৈরি হচ্ছে, এটা হচ্ছে তোমার অসমব্যাপ্তি বলে। ওকে, তো এই দুই ভাবে কিন্তু এভাবে ভাগ করা যায়। তো এই ঠিক যা আমরা এতক্ষণ ধরে দেখলাম, দেখো এই যে পক্ষ, পক্ষ, প্রতিজিনিয়া, হেতু, দৃষ্টান্ত, উপনয়ন, নিগমন, এই যে কিন্তু এই যে 5টা ভাগে কিন্তু ভাগ করা যায়। আমরা এতক্ষণ ধরে যা করলাম সেই জিনিসটাই কিন্তু শর্টে এখানে দেওয়া রয়েছে, দেখো এই যে এই চার্টে কিন্তু আমরা এতক্ষণ ধরে যা যা করলাম পুরো সব জিনিসটা শর্টে গুলো বলা হয়েছে, যেরকম পক্ষ এবং প্রতিচিহ্ন মানে যেটা থিসিস বলাচ্ছে, থিসিস পেপার বোঝাচ্ছে, প্রপোজিশন কোন একটা বিষয়। তারপরে দেখো হেতু মানে কারণ কি রয়েছে, তারপর তোমার দৃষ্টান্ত কোন একটা বিষয় উদাহরণ আর কি, সেই জিনিসটা বোঝাচ্ছে। তারপর তোমার উপনয়ন মানে কি, যে কোনো একটা কাজ তোমার কোন কোন ভাবে করা দরকার, অ্যাপ্লিকেশন সেটা বোঝাচ্ছে। ওকে, তারপর তোমার দেখো নিগম্ন মানে হচ্ছে তোমার কি কনক্লুশন মানে কি শেষ, শেষ যে অবস্থা সেই জিনিসটা বোঝাচ্ছে, মানে উপসংহার সোজা কোথায়, যদি মানে হাইফাই ল্যাঙ্গুয়েজের ওয়ার্ডে তোমার বলতে হয় উপসংহার। কনক্লুশন মানে কি, মানে নিগমন মানে এখানে উপসংহার বোঝাচ্ছে, ঠিক আছে, মানে শেষ। ওকে, তো এই জিনিসগুলো এখানে রয়েছে। এরপর দেখো পরের পেজে দেখো যে হিত ভাষা, হিতব্য ভাষা মানে কি হিতোপদেশ, ওই যে যেটা বলে না ওই যে মিথ্যা কখনো বলতে নেই, এরকম ছোটবেলায় দেখো আমরা আহ কি যেন কবিতা গল্প পড়েছে, ওই যে বাঘ এসেছে বাঘ এসেছে, একটা রাখাল পড়তে থাকে, মানে প্রত্যেকদিন বলে যে বাঘ এসছে বাঘ এসছে, কিন্তু আসলে বাঘ আসে না। গ্রামের লোকজন ছুটে এসে বাঁচাতে আসে যে ওই রাখালটা ডাকছে বাঘ এসেছে, ঠিক আছে, কিন্তু একদিন সত্যি সত্যি যেদিন বাঘ এসেছে, বাঘ আসে, সেদিন আর ও চিল্লাতে থাকে যে বাঘ আসছে বাঘ এসছে, কিন্তু পাড়ার লোকেরা বা গ্রামের লোকেরা ভাবে যে ও তো আজকেও মনে হয় মজা করছে, ইচ্ছা করে সব বলছে আমাদের খাটানোর জন্য, তো যাওয়ার দরকার নেই। কিন্তু পরবর্তী যেটা দেখা যায় যে সে সত্যি সেদিন বাঘ এসে ওকে মেরে টেরে খেয়ে চলে গেছে। তো এই যে যে জিনিসটা, যে তার মানে কি বোঝা যাচ্ছে, যে মিথ্যা বলা কখনো উচিত না, ঠিক আছে, তাহলে তুমি যখন সেই জিনিসটা সত্যিই ঠিক কথা বলবে সেটা লোকে আর বিশ্বাস করবে না। তো সেই জিনিসটা মানে কি হিতোপদেশ, তাই না? তো এই জিনিসটাই হচ্ছে আমাদের এনশিয়েন্ট ইন্ডিয়াস যে সিস্টেম, সেখানে কিন্তু এই হিতোপদেশ সম্পর্কে কিন্তু বলা রয়েছে, বুঝতে পেরেছো? তো এইভাবে হচ্ছে তোমার এই আমাদের চ্যাপ্টার পুরোপুরি কিন্তু এখানে কমপ্লিট হচ্ছে, ঠিক আছে, রাখি ক্লিয়ার। দেখো আমরা যা যা পড়লাম এতক্ষণ ধরে, যা যা আমরা বললাম, এইভাবে কিন্তু এই জিনিসগুলোই কিন্তু সিম্পল হইতে আমি একদম যতটা সিম্পল ভাবে করা যায় তোমাকে কিন্তু বললাম, কিন্তু এই জিনিসটাই কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে, আমাদের ফুল চ্যাপ্টার এখানে লজিক্যাল যে রিজনিং, এটাকেই লজিক্যাল রিজনিং বলে, যে লজিকের সাথে যে কাজগুলো করা। তো যদি কোনো কোয়েশ্চেন থাকে বা যদি কোনো তোমার কোয়ারি থাকে বা কনফিউশন থাকে তো সেগুলো বলো, যেভাবে বলেছি সেই ওয়ার্ড গুলো সেইভাবে মাথায় রাখো। বেশি ডেপথের হাইফাই লেভেলের ওয়ার্ড কিন্তু দিলে সহজে মাথায় রাখবে না, ঠিক আছে। আর গাদা গাদা বড় বড়, দেখো এই বইয়ে কিন্তু যে জিনিসটা কিন্তু সবসময় আছে যে একই জিনিস বারবার 17 বার 20 বার একই জিনিস বারবার ঘুরে ফিরে বলছে, আর হাইফাই বড় বড় ওয়ার্ড দিয়ে, ঠিক আছে, ঠিক আছে, মানে সেটা শো অফ করার জন্য, ঠিক আছে, মানে জিনিসটা আমরা যেরকম বলি না, যেটা শো অফ করে, মানে আমি যে খুব হাইফাই বড় লেভেলের লোক এটা আমার তো বোঝাতে হবে, ঠিক আছে, না হলে এত বড় বই কি করে হবে? নাহলে কিন্তু দেখো বা তোমার 8টা চ্যাপ্টার আছে, তাতে পুরো এত বড় বই বানিয়েছে কি করে, ঠিক আছে। তো সেই জিনিসটা রয়েছে, তো তোমার কি করতে হবে, সিম্পল ওয়েতে টু দা পয়েন্টে জিনিসগুলো সিম্পল ওয়েতে মাথায় রেখে কিন্তু এ করা দরকার, ঠিক আছে। তো যে যে জিনিসগুলো বললাম ওই জিনিসগুলো কিওয়ার্ড, এগুলোকে বলে কিওয়ার্ড, বুঝতে পেরেছো? কিওয়ার্ড মানে হচ্ছে মেইন যে জিনিসের উপর হচ্ছে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে, মানে ভিত যেটা, যেরকম একটা বিল্ডিং এ তোমার আগে কি তৈরি করে, ভিত না, তো সেই ভিতটা যতটা স্ট্রং হবে, যতদিন ধরে তৈরি হবে তত সেটা স্ট্রং হবে, সব ঝড় জলনে ভাঙবে না। তো ঠিক সেরকম সেই হচ্ছে কিওয়ার্ড গুলো, তো সেগুলো কিওয়ার্ড নিয়ে আমরা ডিটেলস এ করলাম, ঠিক আছে। তো এইভাবে এই জিনিসগুলো মাথায় রাখো আর সেভাবে রিভিশন দিতে থাকো, ঠিক আছে, আর পরপর পড়তে থাকো। আর দেখো খালি যখন পড়ছো এই চ্যাপ্টারই খালি না, আগের গুলো পড়ো, ঠিক আছে। তো আমরা করলাম আবার, ঠিক আছে, এগুলো
আবার নেক্সট উইকে আমরা আবার নেক্সট চ্যাপ্টার থেকে আবার শুরু করব।